আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই কেমন আছো ভাই? আজকে আমরা জেনেটিক্সের সেকেন্ড লেকচার নিয়ে হাজির হয়েছি। আজকের লেকচারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের লেকচারটা যদি তোমরা ভালো মতো বুঝো তাহলে জেনেটিক্সের এই চ্যাপ্টারের বেসিক জিনিস তোমরা জেনে যাবা। আর এই চ্যাপ্টারের বেসিক জিনিস যখন তোমরা জেনে যাবা তখন সামনের লেকচারগুলো তোমাদের জন্য খুব ইজি হবে। তাই আজকের লেকচারটা গুরুত্বপূর্ণ, কারণ জেনেটিক্স সম্বন্ধে জানতে হলে কিছু শব্দ জানতে হয়, কিছু শব্দ সম্বন্ধে ভালোভাবে জানতে হয়, বিস্তারিত জানতে হয়, যেটা বই পড়লে অনেক সময় ক্লিয়ার ধারণা পাওয়া যায় না। তো আমি ওই ক্লিয়ার ধারণাটা দেওয়ার জন্য আমি হাজির হয়েছি, কারণ তোমরা জানো আমি বেসিক ছাড়া ক্লাস নিই না, আমার ক্লাসে বেসিক থাকবেই। সো জেনেটিক্সের যে মেইন শব্দগুলো আছে ওগুলো জানতে হলে তোমার ভালোভাবে বুঝতে হবে। শুধু বই পড়লে তুমি ওই সকল জিনিসগুলোকে ওভাবে চিন্তা করতে পারবে না। আমি তোমাকে চিন্তা করাবো এবং চিন্তা করে তোমার বেসিকটা ক্লিয়ার করাবো। তো তোমরা সবাই যুক্ত হয়ে যাও লাইভে, এবং তোমরা আমাকে বলো যে ভাইয়ার ভয়েস ঠিক ক্লিয়ার কিনা, ভিডিও ক্লিয়ার কিনা। এই দুইটা জিনিস, ভয়েস এবং ভিডিও ক্লিয়ার কিনা, এই দুইটা জিনিস যদি ক্লিয়ার হয় আমরা ধরো আজকে লেকচারটা শুরু করে দিব। প্রথমে আমরা আজকে এখান থেকেই পড়বো যে মেন্ডেলের মটরশুঁটি বেছে নেওয়ার কারণ। মেন্ডেলের মটরশুঁটি গাছ বেছে নেওয়ার কারণ। তোমরা জানো মেন্ডেল কিন্তু নর্মালি মটরশুঁটি নিয়ে গাছ করার কারণে, গবেষণা করার কারণে কিন্তু সফল হয়েছে। এখন তোমার আমার একটা প্রশ্ন জাগে, মেন্ডেল এই এত গাছ থাকতে পৃথিবীতে এত গাছ থাকতে মেন্ডেল কেন শুধু মটরশুঁটি গাছ নিয়েই গবেষণা করছিলেন? আসলে এটার ফায়দা থেকে এটার লাভ কী হয়েছে সেটাই আমরা জানার চেষ্টা করব। তো আমরা আজকে প্রথমে এটা জানার চেষ্টা করব কেন মেন্ডেল মটরশুঁটি গাছটাই বেছে নিছে, অন্য কেন গাছ নয় কেন, আমরা সেটাই জানার চেষ্টা করব। তো তোমরা আমাকে এই দুইটা জিনিস এনশিওর করো, আমার কথা শোনা যাচ্ছে কিনা, ভয়েস ক্লিয়ার কিনা, এই দুইটা জিনিস বলো। ভাইকে এই দুইটা জিনিস কমেন্টে বলতে হবে যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং ভিডিও ক্লিয়ার কিনা। ওকে, সবাই বলতেছো ভাইয়া ক্লিয়ার, সবাই বলতেছো ভাইয়া ক্লিয়ার। তাহলে আমি শুরু করে দিই। শোনো, মেন্ডেল মটরশুঁটি গাছ বেছে নেওয়ার একটা কারণ হচ্ছে এই যে মটরশুঁটি গাছ, এই মটরশুঁটি গাছটা ছিল এক বর্ষজীবী। এটা একটা মেইন রিজন, প্রথম একটা রিজন যে মেন্ডেলের যে মটরশুঁটি গাছটা নিয়েছিল, মটরশুঁটিটা এক বর্ষজীবী। তোমরা জানো বর্ষজীবী গাছ তাদেরকেই বলে যারা পুরো বছরই, যে সকল গাছ পুরো বছরই ইনট্যাক্ট থাকে, মানে কি বলবো, এটাকে নষ্ট হয়ে যায় না, এক বছর অবধি পর্যন্ত তারা কি থাকে, খাঁটি অবস্থায় থাকে বা বেঁচে থাকে। বেঁচে থাকে বলে এক বছর পর্যন্ত বাঁচতে পারে। এক বর্ষজীবী বলতে বোঝাচ্ছে এই সকল গাছগুলো এক বছর পর্যন্ত বাঁচতে পারে। এখন এটার সাথে গবেষণার কি সম্পর্ক? সেটা হচ্ছে তুমি দেখো, তুমি এমন একটা গাছ নিয়ে কাজ করতেছো যে গাছটা বেশি দিন বাঁচে না, ধরো 3 দিন পর মারা যাবে, এমন একটা গাছ। সাপোজ তুমি এমন একটা গাছ নিয়ে গবেষণা করতেছো যে গাছটা 3 দিন পর মারা যাবে। এখন তুমি কি করলা, ওই গাছের মধ্যে ক্রস করাইলা, সংকরায়ন করাইলা, এখন বাচ্চা তৈরি হবে না? এখন ওই গাছটা যদি 3 দিনই না বাঁচে তাহলে তার বাচ্চা এমনি তৈরি হবে, তাহলে ওই গাছের বাচ্চা তো আসবে না, আর বাচ্চা না আসলেও তো আমি রেজাল্ট পাবো না। তাহলে আমি যে জিনিসটাকে নিয়ে কাজ করব সেই জিনিসটা অনেক বছর, অনেক দিন যাবৎ বাঁচতে হবে, যাতে আমি গবেষণাটা ঠিক মতো করতে পারি। তাহলে মেন্ডেল এই জন্য মটরশুঁটির গাছ নিছে, কারণ মটরশুঁটি পুরো 1 বছর পর্যন্ত বাঁচতে পারে, তাহলে গবেষণায় কোনো সমস্যা হবে না, বাচ্চা তৈরিতেও কোনো সমস্যা হবে না। এটা একটা রিজন। হ্যাঁ, এবং এটা এক বর্ষজীবী হওয়ায় আমরা ইজিলি এই মটরশুঁটি গাছটা ফুলের টবেও চাষ করতে পারি, বাগানেও ইজিলি চাষ করা যায়। আরেকটা রিজন হচ্ছে এই 1 বর্ষজীবী হওয়াতে এটা যেখানে সেখানে চাষ করা যায়। তুমি ফুলের টবেও চাষ করতে পারো, বাগানেও চাষ করতে পারো, কারণ সন্তান তৈরি হইতে হলে তো চাষ করতে হবে, তাই না? তুমি তো চাষ করলেই তো নতুন নতুন গাছ আসবে। এটা একটা মেইন রিজন, ঠিক আছে? 2 নাম্বার রিজনটা কি? 2 নাম্বার রিজনটা হচ্ছে, তুমি জানো যখন মেন্ডেল 2টা মটরশুঁটি গাছের মধ্যে ক্রস করাইছিল, ক্রস করানোর পর যে বাচ্চাগুলো তৈরি হবে, ওই বাচ্চাগুলার আয়ুষ্কাল খুব কম, এবং আয়ুষ্কাল খুব কম হওয়ায় নর্মালি রেজাল্ট খুব তাড়াতাড়ি আসে।
তার মানে আরেকটা রিজন হচ্ছে প্রতিটি যৌনু, আমি এটা গত ক্লাসেই তোমাদেরকে পড়াইছি, যারা লেকচার নাম্বার 1 করছো তারা যৌনু সম্বন্ধে আইডিয়া আসো। মনোহাইব্রিড ক্রসে পড়েছি, ডাইহাইব্রিড ক্রস পড়েছি, যৌনু কি। প্রতিটি যৌনু, একটা ছিল F1 যৌনু, আরেকটা ছিল F2 যৌনু, মানে এগুলো হচ্ছে F1 বংশধর, F2 বংশধর, প্রথম বংশধর, দ্বিতীয় বংশধর। এই বংশধরের যে বাচ্চাগুলা থাকে এগুলার আয়ুষ্কাল কি কম, বাচ্চাগুলো আয়ুষ্কাল কম না, যৌনুর আয়ুষ্কাল কম। আয়ুষ্কাল কম হওয়ায়, আমি ব্যাপারটা আমি বলতেছি আবার বুঝে বলছি, অনেকে বাচ্চা, আমি হয়তো বলে বাচ্চা বলে বুঝি, বাচ্চাগুলো আয়ুষ্কাল কম বলি নাই, যৌনুর আয়ুষ্কাল কম হবে। আচ্ছা, কম হওয়ায় রেজাল্ট তাড়াতাড়ি আসে, রেজাল্ট তাড়াতাড়ি আসে। আচ্ছা ভাইয়া কেন এরকম, আচ্ছা ভাই কেন এরকম, সেটা হচ্ছে ধরো মানুষের একটা বাচ্চা আসতে আমরা জানি 10 মাস 10 দিন লাগে, প্রায় 10 মাস 10 দিন লাগে। তাহলে এই হিসেবে আমার কাছে এটা অনেক বেশি মনে হয়। তাহলে এটার এই যে যৌনটা, যৌন আয়ুষ্কালটা বেশি, মানে বাচ্চা আসতে দেরি হচ্ছে। কিন্তু ভাই মটরশুটির মধ্যে যখন তুমি ক্রস করাবা না, বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি পাবা। আর বাচ্চা যদি তাড়াতাড়ি পাও, রেজাল্টও তাড়াতাড়ি পাবা। কি, বাচ্চা আসাটাই তো একটা রেজাল্ট, বাচ্চা আসাটাই হচ্ছে কি একটা রেজাল্ট। তাহলে এই যে যৌনু বংশধরের যে আয়ুষ্কাল, এই যে প্রতিটি যৌনুর যে আয়ুষ্কাল, মানে আয়ুষ্কাল কম মানে হচ্ছে সময়কালটা কম। তো সময়কাল কম হওয়া মানে কি তাড়াতাড়ি বাচ্চা আসা, আর তাড়াতাড়ি বাচ্চা আসা মানে কি তুমি তাড়াতাড়ি রেজাল্ট দেখা। তো যদি আয়ুষ্কাল কম হয় তাহলে রেজাল্ট তুমি তাড়াতাড়ি দেখতে পারবা, কারণ গবেষণার ক্ষেত্রে রেজাল্ট একটা ফ্যাক্ট। এই জন্য মেন্ডেল এটা বেছে নেওয়ার আরেকটা কারণ যে রেজাল্ট তাড়াতাড়ি আসে। রেজাল্ট কি আসে, তাড়াতাড়ি আসে, মানে তাড়াতাড়ি বাচ্চা হয়, তাড়াতাড়ি কি বাচ্চা হয়, এটা একটা কারণ। আচ্ছা, 3 নাম্বার কারণটা কি, 3 নাম্বার কারণটা হচ্ছে ফুল উভলিঙ্গ। ফুল উভলিঙ্গ ফলে স্বপরাগায়ন ঘটে। আচ্ছা ভাই এটা একটু বুঝুন তো জিনিসটা কি। আচ্ছা তোমরা উভলিঙ্গ ফুল মানে বুঝো, এটা এগুলো এমন ফুল যেখানে পুং ফুলও আছে, পুং ফুলও আছে, স্ত্রী ফুলও আছে। পুং ও স্ত্রী ফুল, 2 ধরনের ফুল তুমি একই গাছে পাবা, একই গাছে, একই গাছে তুমি পুরুষ ফুল পাবা, একই গাছে তুমি স্ত্রী ফুল পাবা। এই জন্য এটাকে বলা হচ্ছে উভলিঙ্গ। তোমরা জানো উভলিঙ্গ আমি তাদেরকে বলি যখন ছেলেও না মেয়েও না বুঝাই, দুইটাই বুঝাই, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, দুইটাই বুঝাই, মানে ছেলেও মেয়ে এরকম দুটাই বুঝাই। দ্যাট মিনস এখানে উভলিঙ্গ বলতে হচ্ছে পুরুষ ফুলও আছে, স্ত্রী ফুলও আছে। যেমন এটা যদি একটা মটরশুঁটি গাছ হয়, এই মটরশুঁটি গাছে এটা হচ্ছে পুরুষ ফুল, এই সেম মটরশুঁটি গাছে এটা হচ্ছে স্ত্রী ফুল, এটা হচ্ছে পুং ফুল, এটা হচ্ছে স্ত্রী ফুল, এটাই বুঝাতে যাচ্ছে। আর এটা হলে সুবিধা কি, সেটা হচ্ছে স্বপরাগায়ন ঘটে। তোমরা জানো স মানে কি, স মানে হচ্ছে নিজ বা একই। তার মানে দেখো বাইরে থেকে এখানে নিষেক হইতে হবে না বা পরাগায়ন হইতে হবে না। আরেকটা পরাগায়ন আমরা জানি পর পরাগায়ন, একটু একটু খেয়াল করবা। আরেকটা পরাগায়ন হচ্ছে পর পরাগায়ন। তোমরা কি জানো পর পরাগায়ন মানে কি, যখন দুইটা ভিন্ন উদ্ভিদের মধ্যে পরাগায়ন হয়। ধরো একটা হচ্ছে পুরুষ উদ্ভিদ, একটা পুরুষের মধ্যে আর একটা স্ত্রীর মধ্যে, পুরুষটা আলাদা স্ত্রী উদ্ভিদ আলাদা, পুরুষ উদ্ভিদ স্ত্রী উদ্ভিদ। তো একটা পুরুষ উদ্ভিদের পরাগরেণু একটা স্ত্রী উদ্ভিদের গর্ভমুণ্ডে পতিত হলে এটা পরপরাগায়ন হয়, মানে বাইরে থেকে, বাইরের একটা উদ্ভিদ থেকে আসতেছে। কিন্তু এখানে সেটা দরকার আছে না, কারণ একই গাছে পুরুষেরটাও আছে স্ত্রীরটাও আছে, তাহলে বাইরের থেকে দরকারটা কি। এ কী করবে, এখান থেকে যে পরাগরেণুটা, এই পরাগরেণুটা সুন্দর করে এই সেম গাছের স্ত্রীর গর্ভমুণ্ডে পতিত করে স্বপরাগায়ন করে দিবে, মানে নিজের পরাগায়ন করে দিবে। বুঝতে পারছো মানে সুবিধা আছে কিনা, বাইরে থেকে এসে পরাগায়ন করতে হচ্ছে না। একই গাছে 2 ধরনের ফুল থাকাতে একই গাছে পরাগায়ন হয়ে যাচ্ছে, যেটাকেই বলা হয় স্বপরাগায়ন। আশা করি পরাগায়ন আর স্বপরাগায়ন বুঝছো। এটার অ্যাডভান্টেজটা কি, স্বপরাগায়ন হলে অ্যাডভান্টেজটা কি। স্বপরাগায়ন হলে অ্যাডভান্টেজটা হচ্ছে নতুন কোনো চরিত্রের মিশ্রণ ঘটবে না বা চরিত্রের কোনো মিশ্রণ ঘটবে না। চরিত্র আগেও যা ছিল পরেও থাকবে, ব্যাপারটা আমি বুঝাই। ধরে না একজন আমাকে একজন বলছে তুমি খুব ভালো, তুমি একদম পিওর, তুমি একদম পিওর একজন মানুষ, তুমি একজন পিওর একজন মানুষ। এই পিওর একজন মানুষ দ্বারা কী বোঝাচ্ছে জানো, যে সচরাচর যে ভেজাল বা দুষ্টু বালক বালিকাগুলা থাকে তাদের চরিত্রগুলা আমার চরিত্রের সাথে মিলে না। তার মানে তাদের চরিত্রগুলো তাদের জায়গায়, আমার চরিত্রগুলো আমার জায়গায়।
আমি হচ্ছে একদম পিওর চরিত্রের একজন মানুষ। এখন ধরো কোনো কারণে একজন খারাপ লোকের সাথে হাঁটা চলা করার কারণে আমিও খারাপ হয়ে গেছি। তা খারাপ লোকের কারণে হাঁটা করার কারণে আমি খারাপ হয়ে গেছি কেন? কারণ খারাপ লোকের যে চরিত্রগুলো সেগুলো আমার মধ্যে চলে আসছে। তা আমার মধ্যে চলে আসলে চরিত্রের মিশ্রণ ঘটছে না? আর চরিত্র মিশ্রণ ঘটার কারণে আমি ভালো থেকে কী হয়ে গেছি? খারাপ হয়ে গেছি। আমি ভালো থেকে গেছি খারাপ হয়ে গেছি বা খারাপ হয়ে গেছি, এটা সুন্দর করে বলে খারাপ হয়ে গেছি। তো ভালো থেকে খারাপ হয়ে গেছি কেন? চরিত্রের মিশ্রণ করছে বলে। তাহলে আমি ভিন্ন একজন মানুষের খারাপ লোকের সাথে আসছি বিধায় আমি খারাপ হয়েছি চরিত্রের মিশ্রণের কারণে। এখন দেখো, যদি পরাগায়ন হইতো তাহলে চরিত্রের একটা মিশ্রণ ঘটতে পারতো, কারণ পরাগায়ন পরের একটা ভিন্ন থেকে আসবে, আর ভিন্ন চরিত্র আর এর চরিত্র তো মিলবে না। একটা ভিন্ন গাছের চরিত্র আর এর চরিত্র মিলবে না, তখন কিন্তু চরিত্রের মিশ্রণ ঘটতে পারতো। কিন্তু এখন একই গাছে যেহেতু পরাগায়ন হচ্ছে, একই গাছে চরিত্রের মিশ্রণ কখনো ঘটবে? কারণ এখানে কি কোনো ভিন্ন চরিত্র আছে? সেটা তো সেম গাছেরই। আমার চরিত্র তো আমারই, আমার চরিত্র মিশ্রণ তো কখনো ঘটবে না। আমার চরিত্র তো আমার কাছে, আমি যখন আরেকজনের কাছে যাব ও চরিত্র যদি আমি ধারণ করি তাহলে আমার চরিত্রের মিশ্রণ ঘটবে। তাহলে স্বপরাগায়নকালে কারণে চরিত্রের কোনো মিশ্রণ ঘটার কোনো সম্ভাবনা নাই, ফলে চরিত্রগুলো একদম পিওর থাকে। যেরকম আমি এখন পিওর ক্যারেক্টার আছি, পিওর ক্যারেক্টার, ঠিক সেমভাবে এই মটরশুঁটি গাছের যে বৈশিষ্ট্যগুলো একদম পিওর থাকে, একদম পিওর। বিকজ বাইরে থেকে পরাগায়ন হচ্ছে না, বাইরে থেকে পরাগায়ন না হলে তো তোমার চরিত্রের মিশ্রণ ঘটবে না, ফলে এদের ক্যারেক্টারগুলো একদম কী থাকে? পিওর থাকে। ধরো হয় লম্বা না হয় বাইটটা, হয় লম্বা না হয় বাইটটা। কখনো কি শুনছ লম্বার বাটির মাঝখানে? লম্বাও না বাইটটাও না, লম্বাও বাটির মাঝখানে, মাঝামাঝি, এরকম শুনছ? এরকম হচ্ছে না, এরকম হচ্ছে না, কারণ হচ্ছে এই জিনিসটা হচ্ছে না। তো এই জন্য মটরশুঁটি গাছটা খুব ভালো একটা বেনিফিট দেয় গবেষণার জন্য। দেখো, সিম্পল একটা জিনিস তোমাদেরকে বোঝানোর জন্য আমি কি বলছি, তুমি যদি বইয়ের লাইন পড়ে যাও এগুলোর মাহাত্ম কিছু বুঝবা না। তাহলে এখান থেকে আমরা একটা লাইন লিখতে পারি, 4 নম্বর একটা লাইন লিখতে পারি, স্বপরাগায়ন হয় বিদায়, স্বপরাগায়ন হয় বিধায় বাইরে থেকে চরিত্রের, বাইরে থেকে আসা চারিত্রিক বৈশিষ্ট্যের মিশ্রণ ঘটে না। চারিত্রিক বৈশিষ্ট্যের মিশ্রণ ঘটে না, বংশগত কি ঘটে না, ফলে বিশুদ্ধ চরিত্র বিশিষ্ট চরিত্র থাকে, এটাই লিখো। ফলে বিশিষ্ট চরিত্র বিশুদ্ধ থাকে, চরিত্রগুলো কি থাকে? ফলে বিশুদ্ধ থাকে, চরিত্রগুলো ফলে কি থাকে? বিশুদ্ধ থাকে। হয় লম্বা না হলে বাইটটা, কখনো লম্বার বাটির মাঝখানে মাঝামাঝি হয় না। এটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে কথা। তারপর 4 নম্বর লিখলাম। 5 নম্বর রিজনটা কি ভাইয়া? 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 ফুল আকারে বড় হয়, ফুল আকারে বড়। এখন ফুল যদি আকারে বড় হয় তাহলে পরাগায়ন করতে সুবিধা হয়। একটা জিনিস খেয়াল, ফুল যদি আকারে বড় হয় তাহলে পরাগায়ন করতে সুবিধা হবে না? অবশ্যই পরাগায়ন করতে কি হবে? সুবিধা হবে। ফুল আকারে বড় হওয়ায় কি? পরাগায়ন করতে সুবিধা। ফুল আকারে বড় হয় কি সুবিধা? পরাগায়ন করতে সুবিধা। ফুল আকারে বড় হওয়ায় পরাগায়ন সম্ভব, মানে এখানে পরাগায়নও কিন্তু সম্ভব। ফুল আকারে বড় হয় পরাগায়নও সম্ভব। আকারে বড় হলে তো বুঝতেই পারতেছে স্পেস আছে, যথেষ্ট স্পেস আছে, বলে ইজিলি কিন্তু বসে যেতে পারবে পরাগায়ন, ইজিলি গর্ভমুণ্ডে বসে যেতে পারবে। যেহেতু বড় তাহলে ইজিলি কি যেতে পারবে? বসে যেতে পারবে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা হচ্ছে সুস্পষ্ট বংশগতি বৈশিষ্ট্য দেখা যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ,
এটা খুবই গুরুত্বপূর্ণ, সুস্পষ্ট বংশগতি বৈশিষ্ট্য দেখা যায়। তোমরা জানো ম্যান্ডেল প্রথমে 34 ধরনের মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করছিল, তারপর আস্তে আস্তে কমাইতে 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 সে 7 ধরনের মটরশুঁটি আনছে। যে 7 ধরনের মটরশুঁটি আনছে সেগুলো ছিল একদম সুস্পষ্ট বংশগতি বৈশিষ্ট্য। এই জন্যই তুমি মাথায় রাখবা ম্যান্ডেল কেন 34টা প্রথমে নিয়েছিল, কেন পরবর্তীতে সেটা 7টাতে আনছে। সেটা হচ্ছে 34টা থেকে সে বাদ দিতে 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 শুধুমাত্র 7টা পাইছে, যে 7টাতে সুস্পষ্ট বংশগতি বৈশিষ্ট্য দেখা যায়। এটা মানে কি ভাইয়া, ধরো একদম হয় লম্বা হবে, হয় খাটো হবে, হয় কালো হবে, হয় সাদা হবে, এরকম। কখনো লম্বা আর সাদার মাঝামাঝি থাকতে পারবে না, কখনো সাদা আর কালোর মাঝামাঝি কোনো কালার থাকতে পারবে না। এটা বুঝাইতে চাচ্ছে, হয় এটা না হলে এটা, হয় ওটা না হলে এটা, কখনো মাঝামাঝি হবে না। এটাকেই বলা হয় সুস্পষ্ট বংশগতি বৈশিষ্ট্য। যেটা কয় জোড়া ছিল বলতো? 7 জোড়া। 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য। কয় জোড়া ছিল? 7 জোড়া। এই জন্যই মটরশুঁটি গাছ বেছে নিছে। মটরশুঁটি গাছ নিলে এগুলো এটা সুবিধা আছে, এটা সুবিধা আছে। ম্যান্ডেল কিন্তু চালা গেছে, তাই না? চালা গেছে। ওকে, এখন দেখো 7 নাম্বার ভাইয়া কি? 7 নাম্বার ভাইয়া লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে ভাইয়া 7 নাম্বার। লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার বৈশিষ্ট্যটা ইম্পর্টেন্ট গবেষণার জন্য। কেন জানো? কারণ তুমি একটা গাছ নিয়ে গবেষণা করতেছো, ওই গাছ যদি সন্তান উৎপাদনে অক্ষম হয় তাহলে তোমার গবেষণাটা কি সামনে অগ্রসর হবে? চিন্তা করো, তুমি একটা গাছ নিয়ে গবেষণা করতেছো, এমন একটা গাছ নিয়ে গবেষণা করতেছো যে গাছ তো ভাই বাচ্চাই দিতে পারে না, মানে সংকরায়ন করলে পরিবেশে টিকেই থাকতে পারে না, তার বাচ্চা তৈরি হতে পারে না। তার বাচ্চা যদি তৈরি হয়, তার বাচ্চা থেকে বাচ্চা তৈরি হবে কিভাবে? তার বাচ্চা থেকে বাচ্চা কিভাবে তৈরি হবে? এভাবে নাতি নাতনি আর কি কি আছে এগুলো তৈরি হবে কিভাবে? এগুলো তৈরি না হলে তো তোমার গবেষণাটা ঠিক মতো হবে না। কিন্তু ভাই মটরশুঁটি গাছ এমন একটা গাছ যেটা হচ্ছে উর্বর মানে কি, যে বংশধরগুলা আছে এই বংশধরগুলা আরও বংশধর তৈরি করতে পারে, ওই বংশধরগুলো আরও বংশধর তৈরি করতে পারে, ওই বংশধরগুলো আরও বংশধর তৈরি করতে পারে, মানে ফাস্ট রিপ্রোডাকশন এদের, ফাস্ট। ফলে গবেষণাটা খুব ইজি হয়ে যায়। কারণ তুমি যত বেশি ক্রস করাবা তত বেশি পারফেক্ট রেজাল্ট আসবে। ধরো একজনের 200টা স্যাম্পল নিয়ে গবেষণা করছে, আরেকজন 50টা স্যাম্পল নিয়ে গবেষণা করছে। যে 200টা স্যাম্পল নিয়ে গবেষণা করছে তার গবেষণাটা পারফেক্ট হবে, আর যে শুধুমাত্র 50টা নিয়ে করছে তার গবেষণাটা পারফেক্ট হবে না। কারণ সে বুঝতে পারবে না এর বাইরেও কি এক্সেপশন আছে কিনা, ব্যতিক্রম আছে কিনা। যে 200টা নিয়ে করছে সে তো বুঝতে পারবে যে এক্সেপশন আছে কি নাই, ব্যতিক্রম আছে কি নাই, কারণ 200টার মধ্যে ব্যতিক্রম পড়েও যেতে পারে। সো তুমি যত বেশি নাম্বার বাড়াইতে পারবা তোমার গবেষণা তত বেশি পারফেক্ট। এই জন্য এই লাস্ট লাইনটা হচ্ছে সেটা যে লিখো, সেটা হচ্ছে সৃষ্ট সংকর উদ্ভিদগুলো উর্বর। সৃষ্ট সংকর উদ্ভিদগুলো উর্বর, অর্থাৎ উর্বর কথাটার মানে কি? অর্থাৎ নিয়মিত বংশবৃদ্ধি করে, অনেক ফাস্ট বংশবৃদ্ধি করতে পারে, নিয়মিত বংশবৃদ্ধি করে। এগুলাই হচ্ছে ভাইয়া ম্যান্ডেলের মটরশুঁটি বেছে নেওয়ার কারণ। বুঝে পড়া যায় কিনা, মুখস্থ করতে হবে ঠিক আছে, কিন্তু তুমি যখন মুখস্থ করতে যাবা তোমাকে তাকে বুঝতে হবে। এই 7টা রিজনের কারণেই মটরশুঁটি ম্যান্ডেল বাছে নিছে, যেগুলো অন্য উদ্ভিদে অ্যাডভান্টেজটা ছিল না। আই হোপ সবাই বুঝতে পারছো, এটা একদম সোজা। আই হোপ সবাই বুঝতে পারছো ম্যান্ডেল কেন মটরশুঁটি গাছ বেছে নিছে। এবার চলো আমাদেরকে অনেক আগাইতে হবে, কারণ আজকে খুব গুরুত্বপূর্ণ টপিক। আজকের টপিকটা যদি না বুঝো, আমি বারবার বলতেছি, আজকের টপিকটা যদি না বুঝো সামনের লেকচারগুলো বুঝতে অসুবিধা হবে। বিকজ আজকেই হচ্ছে ছড়িয়ে সারিয়া রশ্মি দীর্ঘি শিখা একটা মানে আমরা যখন একটা বাক্য লিখবো আমাকে আগে সরিয় সারিয়া রশ্মি দীর্ঘি চিনতে হবে। তো আজকেই হচ্ছে জেনেটিক্সের সেই সরিয় সারিয়া রশ্মি দীর্ঘি যেটা তুমি শিখতে পারলে একটা বাক্য লিখতে পারবা জেনেটিক্সে, সো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এইবার আসো ম্যান্ডেলার সাফল্যের কারণটা, এগুলা কিন্তু বইয়ে আছে, আমি বইয়ের বাইরে পড়াচ্ছি না। ম্যান্ডেলের সাফল্যের কারণটা কি ভাইয়া? ম্যান্ডেল মটরশুঁটি নিয়ে গাছ করার কারণে এত সফল হয়েছে কি জন্য?
সে তো ব্যর্থ হইতে পারতো না, পারতো, কিন্তু সে সফল কেন? সে নিজেকে ভাগ্যবান মনে করতেই পারে, কারণ সে মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করছে। মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করার কারণেই সে সফলতা লাভ করছে। আর তার সাফল্য লাভ করার কারণে কিছু কোইন্সিডেন্সও আছে, হ্যাঁ, কিছু লাকও আছে তার। প্রথম সাফল্যের কারণ হচ্ছে সে সব সময় খাঁটি, মানে কি আমি কি বলছি, বিশুদ্ধ, খাঁটি বা বিশুদ্ধ, একটু আগেই বলছি খাঁটি বা বিশুদ্ধ। এই খাঁটি বা বিশুদ্ধকে বাংলায় বলে, ইংরেজিতে বলে হোমোজাইগাস। এগুলো সামনেও আসবে, কোনো সমস্যা নেই, এগুলো সামনেও আসবে। হোমোজাইগাস মটরশুঁটি উদ্ভিদ গবেষণায় ব্যবহার করতো। হোমোজাইগাস গবেষণায় ব্যবহার করতেন। এটা একটা সাফল্যের মেইন রিজন। কারণ তুমি যদি একটা পিওর উদ্ভিদ নাও, তাহলে তুমি একটা পিওর চরিত্র পাবা। আর পিওর চরিত্র পাইলে, কোনো ভেজাল চরিত্র না থাকলে তুমি বুঝতে পারবে অ্যাকচুয়ালি এখানে কী তৈরি হবে না। ওই যে ধরো যে তুমি কি লম্বা হবা না বাটি হবা, এটা জানাটা হচ্ছে একটা পিওর চরিত্র। লম্বা হওয়াটা একটা পিওর চরিত্র, বাটি হওয়াটা একটা পিওর চরিত্র। এখন তুমি লম্বাও না বাটিও না, লম্বাও বাটির মাঝামাঝি, তা এখানে তো ভেজাল আছে। আমি বুঝবো কী করে আসলে সে কোন চরিত্রের অধিকারী? আমি বুঝবো না। তো জেনেটিক এরকম নাই ব্যাপারটা, এগুলো হচ্ছে ব্যতিক্রম, এগুলো ব্যতিক্রম জিনিস। এগুলো ব্যতিক্রম যখন পড়বো আমরা দেখবো মাঝামাঝিগুলো ব্যতিক্রমে পড়বে। তো এই জন্য উনি সবসময় খাঁটি ইউজ করতেন, যাতে বোঝা যায় হয় এটা হবে না হয় এটা হবে, কখনো মাঝামাঝি যাতে না হয়। এটা কিন্তু তার একটা সফলতার মেইন কারণ। তারপর আরেকটা মেইন কারণটা কি, 2 নাম্বার, ওই যে মটরশুঁটি উদ্ভিদগুলো উনি ইউজ করছেন, ওই মটরশুঁটি উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো ছিল, বৈশিষ্ট্যের মধ্যে কোনো লিঙ্কড চরিত্র ছিল না। এই কথাটা আমি বুঝাচ্ছি, একটু আগে যা বলছি তাই লিখো জাস্ট। উনি কয় জোড়া বৈশিষ্ট্য পাইছিলেন? 7 জোড়া। বৈশিষ্ট্যকে তুমি চরিত্রও বলতে পারো, বাট তবু একটু ডিফারেন্স আছে, বৈশিষ্ট্য আর চরিত্রের মধ্যে একটু ডিফারেন্স আছে, আমি বুঝাবো দরকার শোনাই। 7 জোড়া বৈশিষ্ট্য না বলে আমি চরিত্র বলবো। 7 জোড়া চরিত্রের মধ্যে কোনোটাই লিঙ্ক চরিত্র ছিল না, এটা তার সাফল্যতা আরেকটা মেইন রিজন। কোনোটাই লিঙ্কড চরিত্র ছিল না। এখন তুমি আমাকে স্বাভাবিক জিজ্ঞেস করবা, ভাইয়া লিঙ্ক চরিত্র মানেটা কি? আমি তো বুঝাবো, তুমি না জিজ্ঞেস করলেও আমিও বুঝাবো। লিঙ্ক চরিত্র ছিল না। 7 জোড়া তো ছিল, সেটা আমরা দেখছি, আমি লিখেও দিছি 7 জোড়া কি কি। চরিত্রের মধ্যে কোনোটাই লিঙ্ক চরিত্র ছিল না। এখন লিঙ্ক চরিত্র মানে কি? লিঙ্ক মানে বুঝো, লিঙ্ক মানে কি? যখন দুইটা ভিন্ন জিনিস চলে আসে বা সংযোগ চলে আসে বা লিঙ্ক চলে আসে, একত্রিত হয়ে একটা ডিফারেন্ট একটা রেজাল্ট আসে। ধরে নাও এরকম যে তুমি এখানে লাল কালার নিলা আর এখানে নিলা সবুজ কালার, দুটোটা মিশানোর কারণে কি কালার আসে? মোটামুটি ধরে নাও খয়েরি কালার আসছে, ধরে নাও কি কালার আসছে? দেখো লিঙ্ক চরিত্র একদম বুঝা। প্রথমে ছিল লাল কালার, আর একটা নিচে সবুজ কালার, মিশাই দিলা, লিঙ্ক করার পর কি আসছে? খয়েরি আসছে। এখন বলো এরকম আসলেই হবে, এটাকেই বলা হয় লিঙ্কড। এরকম যদি খয়েরি কালার আসে, এটাকেই বলা হয় লিঙ্কড। মেন্ডেল বলতেছে না ভাইয়া, হয় লাল হবে না হয় সবুজ হবে, কখনো খয়েরি হইতে পারবে না। যদি খয়েরি হয় তাহলে আমি গবেষণা করবো কিভাবে? আমি গবেষণা কিভাবে করব যদি খয়েরি আসে? আমার হয় লাল আসতে হবে নাইলে সবুজ আসতে হবে, কখনো লাল আর সবুজের মাঝামাঝি মানে লিঙ্ক চরিত্র খয়েরি আসতে পারবে না। আসলে তো আমি চিন্তা করি এই খয়েরিটা আসলো করতে গেলে ভাই, নিলাম লাল নিলাম সবুজ, খয়েরি করতে গিয়ে আসলো, আল্লাহ বলি দাও, নিলাম লাল নিলাম সবুজ, খয়েরিটা করতে গিয়ে আসলো, একটু বলে দাও। এখন তুমি বেজালে পড়বে না? বেজালে পড়বে কিনা? অবশ্যই পড়বা। তো তোমার মতে হয় লাল আসতে হবে হয় সবুজ আসতে হবে, কখনো লিঙ্ক চরিত্র আসতে পারবে না। এবং মেন্ডেল ওয়াজ লাকি যে মেন্ডেল যে 7 জোড়া চরিত্র নিছে এগুলো কোনোটাই এরকম লিঙ্ক চরিত্র ছিল না। হয় লাল আসতো না হয় সবুজ আসতো, হয় লম্বা আসতো না হয় খাটো আসতো, হয় মোটা আসতো না হয় চিকন আসতো, মাঝামাঝি কখনো চরিত্র আসতো না। এটাই হচ্ছে তার মেইন রিজন, এটাই হচ্ছে তার সাফল্যের আরেকটা মেইন রিজন। ওকে, 3 নম্বরের যে সাফল্যের মেইন কারণ সেটা হচ্ছে প্রতি জোড়া বৈশিষ্ট্যের একটি আরেকটির উপর প্রকট। ভালোভাবে খেয়াল করবে, এগুলো এমনিও বুঝবা সামনে। প্রতি জোড়া বৈশিষ্ট্যের একটি আরেকটির উপর প্রকট, একটি আরেকটির
উপর প্রকট, এই কথাটা আমি এখনই বুঝাইছি, এই কথাটা আমি এখনই বুঝাইছি। সেটা হচ্ছে হয় সবুজ হয় লাল, সবুজ অর লাল, কিন্তু কখনো খয়েরি আসা যাবে না, খয়েরি আসা যাবে না, হয় এটা হয় এটা। তাহলে দেখো খয়েরি তো আসা যাবে না, ঠিক আছে। এখন খেয়াল রাখবা এই দুইটার মধ্যে তো একটাই হবে, তাই না? ধরে নাও এই দুইটার মধ্যে হয়ে গেছে যে বাচ্চাটা তৈরি হবে সেটা হইল সবুজ। তাহলে তুমি আমাকে বলো কোনটা প্রকাশ পাইছে, সবুজটা প্রকাশ পাইছে না লালটা প্রকাশ পাইছে? কোনটা প্রকাশ পাইছে? সবুজটা প্রকাশ পাইছে। তাহলে প্রকট কোনটা, এইটা না এইটা? যেটা প্রকাশ পাইছে সেটাই প্রকট, তাহলে সবুজটাই হচ্ছে প্রকট। এই জন্য মেন্ডেল যে বৈশিষ্ট্যগুলো নিছ একটি আরেকটির উপর প্রকট, তার মানে সবুজ লালের উপর প্রকট, দ্যাটস ওয়াই সবুজ প্রকাশ পাইছে। দেখো মেন্ডেল যেগুলো নিয়ে গবেষণা করছে সেগুলো পিওর ছিল, সেগুলো এরকম ছিল বিধায় মেন্ডেল লাকি ছিল, এটাই বুঝাইতে চাচ্ছে। এগুলো সামনেও বুঝবা, সমস্যা নাই। তাহলে আমরা 3টা রিজন জানতে পারছি, আরও রিজন জানবো আমরা। 3টা রিজন জানতে, মাত্র তো ক্লাস শুরু করলাম, 3টা রিজন জানতে পারলাম, আরও রিজন জানতে পারবো। সেটা হচ্ছে 4 নাম্বার রিজন, যেটা সেটা হচ্ছে এটা লিখো মটরশুঁটি, মটরশুঁটি, মটরশুঁটির ডিপ্লয়েড কোষে, মটরশুঁটির ডিপ্লয়েড কোষে, আমার লেখা একটু বাজে আসতেছে, আমার কথাটা ফোকাস দিবা, আমার কথা ফোকাস দিবা, মুখে কি জন্য উচ্চারণ করে দিচ্ছি যাতে লিখতে পারো। 7 জোড়া ক্রোমোজোম, 7 জোড়া ক্রোমোজোম থাকে। দেখো এটা একটু মজার, কিন্তু 7 জোড়া ক্রোমোজোম থাকে। কেন জানো 7 জোড়া ক্রোমোজোম থাকে? অ্যাকচুয়ালি কয় জোড়া চরিত্র, চরিত্র কয় জোড়া? চরিত্র কয় জোড়া? 7 জোড়া। 7 জোড়া চরিত্রের জন্য 7 জোড়া ক্রোমোজোম, এবং 7 জোড়া ক্রোমোজোমে 7 জোড়া চরিত্র থাকে বিধায় চরিত্রগুলো আলাদা আলাদা থাকে, লিঙ্কড হয়ে যায় না। কারণ আলাদা আলাদা থাকলে কখনো লিঙ্কড হবে? আলাদা আলাদা থাকলে কখনো লিঙ্কড হবে? লিঙ্ক হবে না। আলাদা আলাদা যদি কখনো থাকো, কখনো তোমার ওর সাথে তোমার লিঙ্ক হবে? হবে না। তুমি এক রুমে থাকো, ও আরেক রুমে থাকে, তো তোমার সাথে ওর লিঙ্ক হবে? হবে না। এক রুমে আসলেই কিন্তু লিঙ্ক হবে। তো 7 জোড়া ক্রোমোজোমের জন্য 7 জোড়া চরিত্র আলাদা আলাদা। এই জন্যই কখনো কখনো লিঙ্ক চরিত্র আসতো না মেন্ডেলের গবেষণায়, কখনো আসতো না, বিকজ মেন্ডেল ওয়াজ লাকি। কারণ 7 জোড়া ক্রোমোজোমে 7 জোড়া আলাদা আলাদা চরিত্র ছিল। ব্যাপারটা এখন আসবে, দেখো ব্যাপারটা এখন আসবে, এই দেখো ব্যাপারটা এখন আসবে, সেটা হচ্ছে এই দেখো, এই এখন আসবে 5 নাম্বার লিখো। 7 জোড়া চরিত্র, এই দেখো ব্যাপারটা এখন আসতেছে। 7 জোড়া চরিত্র ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে, ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে। আর ওই ভিন্ন ভিন্ন ক্রোমোজোম কয় জোড়া? 7 জোড়া ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে অবস্থিত ছিল বলেই, অবস্থিত ছিল কেন, এটা তো থাকবেই, উপস্থিত বলেই, উপস্থিত কি বলেই, উপস্থিত বলেই কোনো লিঙ্কড চরিত্র ছিল না, কোনো লিঙ্ক চরিত্র। আচ্ছা ব্যাপারটা এখনো বুঝো নাই, এটা আমি ফিগার দিয়ে বুঝে দিচ্ছি। লিঙ্ক চরিত্র ছিল, লিঙ্ক চরিত্র কি ছিল না, ব্যাপারটা বুঝো না। আচ্ছা 7 জোড়া ক্রোমোজোম নিচ্ছি, দেখো কয় জোড়া? এখানে কয় জোড়া? 1 জোড়া, 1 2 কয় জোড়া? 1 জোড়া। এখানে কয় জোড়া? কয় জোড়া? 1 জোড়া। তাহলে এরকম আমার 7 জোড়া দেখার দরকার নেই, আমি শুধু 2 জোড়া দিয়ে বুঝাই কি। এখন এই জোড়ায় দেখো, এই জোড়ায় ধরো একটা বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে এরকম উচ্চতার, সেটা হচ্ছে কিরকম উচ্চতার বৈশিষ্ট্য। কিন্তু এই জোড়ায় উচ্চতার বৈশিষ্ট্য নাই। এই জোড়ায় আছে ধরো বর্ণের বৈশিষ্ট্য। কিসের বৈশিষ্ট্য? বর্ণ মানে কালার আর কি, লাল হবা না, কালা হবা, সাদা হবা না, ইয়া হবে, এগুলারই। তাহলে দেখো এই উচ্চতা এবং বর্ণ কি একই ক্রোমোজোমে আছে না? যদি একই জমের ক্রোমোজোম থাকতো তাহলে লিঙ্ক আপের একটা কি থাকতো, ব্যবস্থা থাকতো। ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে ভিন্ন ভিন্ন চরিত্র ছিল বিধায়
চরিত্রগুলো কখনো লিঙ্ক হয় নাই। এটাই আসলে এই লাইনটা এটাই বুঝাইতে চাচ্ছে, এই লাইনটা এটাই বুঝাইতে চাচ্ছে। ওকে ওকে গেল, ওকে গেল, ঠিক আছে। এইবার দেখো তারপর রিজনটা দেখো, তারপর হচ্ছে 6 নাম্বার, সেটা হচ্ছে স্বপরাগায়ন করার কারণে। স্বপরাগায়ন করার কারণে মেন্ডেল একটু বেশি স্বপরাগায়ন করতো, কারণ স্বপরাগায়ন করলে কিন্তু চরিত্রের কোনো মিশ্রণ ঘটবে না, এটা আমি আগেই বলছি। স্বপরাগায়ন করার কারণে ভুলের সম্ভাবনা কম হতো। আমি বারবার বলছি মেন্ডেল সবসময় চাইতো একটা বিশুদ্ধ চরিত্র যাতে পাই, ভুলের সম্ভাবনা কমে যেত। আর বিশুদ্ধ চরিত্র পেতে হলে তোমাকে অবশ্যই স্বপরাগায়ন করতে হবে, এটা আমি আগেই বুঝেছি, তো এখানে আমি আর এত জোর দিয়ে বুঝাচ্ছি না। 7 নাম্বার রিজন তার সাফল্য হওয়ার, মেন্ডেলের সাফল্য হওয়ার 7 নাম্বার রিজন হচ্ছে তিনি বেশি বেশি বিশুদ্ধ উদ্ভিদ ব্যবহার করতেন। তিনি কি উদ্ভিদ ব্যবহার করতেন? বিশুদ্ধ। ওই যে বারবার আমি একই কথাই ফোকাস দিচ্ছি, সবসময় বিশুদ্ধ নিয়ে কাজ করতো। বিশুদ্ধ মটরশুঁটি উদ্ভিদ ব্যবহার করতেন, 7 নাম্বার রিজন। 8 নাম্বার রিজন কি? 8 নাম্বার রিজন কি? তিনি কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে বারবার অনেক উদ্ভিদে পরীক্ষা চালিয়ে যেতেন। অনেক সময় কি হয়, আমরা একটু অধৈর্য হয়ে পড়ি, সেটা হচ্ছে কম পরীক্ষা করি, কম পরীক্ষা ওই পরীক্ষাতে যে রেজাল্টটা পাই সেটার সাথে সাথে হাই হুল্লোড় করে দিই, করে একটা সিদ্ধান্তে চলে আসে যে না হুররে আমি একটা জিনিস আবিষ্কার করে বলছি, আমি একটা জিনিস আবিষ্কার করে বলছি। এখন তোমার আবিষ্কারটা আসলে পারফেক্ট কিনা সেটা জানতে হলে বেশি বেশি উদ্ভিদে করতে হবে। তুমি যত বেশি উদ্ভিদে করবা, রেজাল্ট যদি সেম আসে আস্তে আস্তে, তাহলে বুঝতে পারবে না রেজাল্টটাই ঠিক আছে, কোনো ব্যতিক্রম নাই, কোনো ব্যতিক্রম নাই। এটাকে বলে স্যাম্পলিং সাইজ। স্যাম্পলিং সাইজ যত বড় হবে রেজাল্ট তত বেশি পারফেক্ট হবে। মেন্ডেল কী করতো, বেশি বেশি উদ্ভিদে কী করতো, ক্রস করাইতো, আর ক্রস করে দেখতো প্রায় সবগুলো রেজাল্টই সেম হইতো। এই জন্য মেন্ডেল বেশি শিওর ছিল যে না এতগুলো উদ্ভিদে ক্রস যেহেতু করাচ্ছি, সব জায়গায় যেহেতু সেম রেজাল্ট আসতেছে, তাহলে আসলেই এটাই আসলে আমার গবেষণাটা ঠিক আছে। তাহলে স্যাম্পলিং সাইজ বলে এটাকে। স্যাম্পলিং সাইজ যত বড়, মানে যত বেশি উদ্ভিদে তুমি কি করাবা, পরীক্ষা করবা, তত বেশি সাফল্য বা তত বেশি ভালো রেজাল্ট আসবে। ঠিক আছে না? ঠিক আছে না? এটাই হচ্ছে 8 নম্বর কারণটা। তাহলে কি লিখবা 8 নম্বর কারণ? এটাই লিখো যে কোনো সিদ্ধান্তের পৌঁছানোর আগে তিনি অনেক উদ্ভিদে পরীক্ষা চালাতেন। অনেক উদ্ভিদে যখন গবেষণা করা হয় এটাকে বলা হয় স্যাম্পলিং সাইজ বড়। এটাকে বলা হয় স্যাম্পলিং সাইজ বড় মানে হচ্ছে তুমি যখন অনেকগুলো স্যাম্পল নিয়ে কাজ করবা, করলে রেজাল্টও তত বেশি পারফেক্ট আসবে। পারফেক্ট আসবে। সো উনি কোনো সিদ্ধান্ত পৌঁছানোর আগে বেশি বেশি কি করতো। এখন বলো, তুমি এত গবেষণা করতেছো ভাইয়া, কিন্তু গবেষণাগুলো যদি তুমি রেকর্ড না করো হবে? গবেষণা রেকর্ড না করলে হবে নি? গবেষণা রেকর্ড না করলে হবে? কি গবেষণা করছো এগুলো যদি লিখে না রাখো, তুমি কি আইনস্টাইন নাকি যে তোমার মনে থাকবে? সেটা হচ্ছে এই জন্য উনি কি করতো ভাই, ফলাফল লিপিবদ্ধ করতো, মানে রেকর্ড করতো, ফলাফল লিপিবদ্ধ করতো। এখন শুধু ফলাফল লিপিবদ্ধ করলে হবে, একটা সিদ্ধান্ত আসতে হবে না? আসল কাহিনীটা কিভাবে সিদ্ধান্ত একটা বলতে হবে না, বা একটা ব্যাখ্যা করতে হবে না কাউকে যে আমি এটাই করছি, ওরকম করছি, কি আসছে দেখো, এরকম কিছু বলতে হবে না। মনে রাখবা, তুমি যখন গবেষণা করবে, গবেষণার রেজাল্ট যখন তোমাকে দিতে হবে, তখন তোমাকে সবসময় স্ট্যাটিস্টিক্সের সাহায্য নিতে হবে। তোমরা কি জানো স্ট্যাটিস্টিক্স কি? ওই যে তোমরা গড় করো, ওই যে তোমরা আর কি আছে, গড় করো, মানে ওই যে পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যান, ওই পরিসংখ্যানের মাধ্যমে তিনি কি করছেন, ফলাফল ব্যাখ্যা করছেন। স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান, স্ট্যাটিক্সের সাহায্যে ফলাফল ব্যাখ্যা। এই 10টা কারণেই মেন্ডেল সাফল্য লাভ করছে। দেখো আমি যেভাবে পড়াইছি, এটা চাইলে আমি তোমাদেরকে বলতাম তোমরা ঘরে বসে রিডিং পড়ি ফেলো, এখানে বোঝানোর কিছু নাই। অ্যাকচুয়ালি কি তোমরা কি এখন বুঝতে পারছো আসলে এখানে বোঝার কিছু আছে কিনা? এই জন্য বায়োলজি যখন তুমি পড়বা, অনেকটা মনে হবে এটা একটা বাংলা বই, রিডিং পড়ে যাবো, খালি রিডিং সকিনা কি করছে, জরিনা কি করছে, এভাবে রিডিং পড়ে যাবো। নট বাংলা দ্বিতীয় পত্র তো কঠিন, কারণ এখানে গ্রামার টামার আছে। বাংলা প্রথম পত্র একটু রিডিং পড়ে যাবে, গল্পের বইয়ের মতো মনে করো, তো তাই তোমরা রিডিং পড়ে যাও। কিন্তু লাইনগুলো যে এটা তো একটা বিজ্ঞান যেখানে লজিক সেখানে, রিডিংগুলোতেই হবে না, বিজ্ঞান যেখানে লজিক সেখানে, তাহলে এখানে তো লজিক আছে ভাই, লাইনগুলোর মানে আছে ভাই, তো
তো তোমাকে বুঝতে হবে। তাহলে ভাইয়া এই দুইটা জিনিস শিখে ফেললাম। এইবার আসো আমাদের মেইন পড়াতে ঢুকে যাব। মেইন পড়াটা কি ভাইয়া? কমেন্ট দেখা যাচ্ছে কিনা দেখতো, কি 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 কমেন্ট করতেছে? করতেছে মানে এটা শো করতেছে না, এখন সমস্যা করে। ওকে 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 ভাইয়া, এবার আসো। এইবার বেশি বেশি মনোযোগ দিবা, বেশি মনোযোগ দিবে। এবার বেশি মনোযোগ না দিলে হবে না। আচ্ছা আজকে তো 31 মিনিট না, কিছুক্ষণ বাদে তো মনে হয় গান বাজনা শুরু হয়ে যাবে, ঢোল বাজানো শুরু হয়ে যাবে, টিয়া ফাটবে। আমি তাড়াতাড়ি ক্লাসটা একটু পড়াই দিবা। দেখো এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস, কয়জন লাইক পড়তেছে? 80 জন। এইবার দেখো একটা গুরুত্বপূর্ণ জিনিস ভাই, এখানে কি অ্যাকশন যাচ্ছে, কি অ্যাকশন দেখাচ্ছি। এইটা হচ্ছে ডিম্বাণু, এইটা হচ্ছে ডিম্বাণু, এইটা হচ্ছে শুক্রাণু। তোমরা জানো ডিম্বাণু হ্যাপ্লয়েড মানে এন, শুক্রাণু হ্যাপ্লয়েড মানে এন। এন হ্যাপ্লয়েড মানে কি জানো? হ্যাপ্লয়েড মানে হচ্ছে ক্রোমোজোমগুলা সিঙ্গেল সিঙ্গেল করে থাকে। ক্রোমোজোমগুলো কিভাবে থাকে? সিঙ্গেল সিঙ্গেল করে করে থাকে। তোমরা জানো আমাদের প্রতি কোষে আমরা যখন ক্রোমোজোম কয় জোড়া বলি, তখন আমরা সবাই বলি 23 জোড়া। 23 জোড়াটা হচ্ছে পারফেক্ট আনসার, নট 46টা। 46টা বলা যাবে না, বলতে হবে 23 জোড়া। আর যখন আমরা শুক্রাণু ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা বলি, তখন জোড়া বলবো না, তখন সিঙ্গেল বলবো। তাহলে সিঙ্গেল হলে তখন 23 জোড়া হবে না, তখন হবে 23টা। তখন হবে কি? 23টা। সিঙ্গেল মানে কি? 23টা। তার মানে আমরা নর্মালি যখন প্রতি কোষের কথা বলি তখন 23 জোড়া হয়, আর যখন আমাদের শুক্রাণু ডিম্বাণুর কথা বলি তখন যেহেতু হ্যাপ্লয়েড সিঙ্গেল যেহেতু, তাহলে তখন 23টা বলতে হবে, না 23 জোড়া। তো এখানে তাহলে ক্রোমোজোম থাকবে 23টা। কয়টা থাকবে? 23টা। এখানে 23টা, এখানে 23টা, আর এই দুইটা মিলে কত হবে? 46টা। তাহলে দেখো আমি এখানে একটা ক্রোমোজোম আঁকলাম, এটার নাম দিলাম 1 নম্বর ক্রোমোজোম। আরেকটা একটু লাল করে দিই, নাহলে বুঝবা না। এখানে আরেকটা ক্রোমোজোম কি আঁকলাম, এটা হচ্ছে কয় নম্বর ক্রোমোজোম? এভাবে কয়টা থাকবে? এভাবে থাকবে 23টা। এভাবে থাকবে কয়টা? 23টা। এখানেও সেম না? এটা হচ্ছে একটা ক্রোমোজোম, এটা হচ্ছে আরেকটা ক্রোমোজোম। আমি কি এখানে জোড়া জোড়া করে দিছি না আলাদা আলাদা করে দিছি? আলাদা আলাদা করে দিছি। খেয়াল করো, জোড়া জোড়া করে দিলে দুইটার একসাথে কাছাকাছি আনতাম, তাই না? খেয়াল রাখবা। 23টা আছে, আমি তো 23টা রাখতে পারবো না, বুঝতেই পারতেছ। দেখো শুক্রাণু আসে কার থেকে? তোমার বাবা থেকে। শুক্রাণু আসে কার থেকে? তোমার বাবা থেকে। ডিম্বাণু আসে কার থেকে? মা থেকে। তোমার মা থেকে। কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে তো শেষ। সন্দেহ থাকলে তুমি শেষ, তুমি নিজেরই সন্দেহ করবা। সন্দেহ থাকলে তুমি নিজেরই কোনো সাইড টক করা যাবে না। সন্দেহ থাকলে তুমি নিজেকেই সন্দেহ করতেছো, সন্দেহ করা যাবে না। শুক্রাণু আসবে বাবা থেকে, ডিম্বাণু আসবে মা থেকে, কোনো সন্দেহ নাই। এখন এই শুক্রাণু আর ডিম্বাণু মিলে কি হবে? একটু বড় করে দিই। তোমরা জানো শুক্রাণু আর ডিম্বাণু মিলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে জাইগোট। জাইগোট কি তৈরি হবে? জাইগোট। and zygote is twice n because n plus n equal to 2n। আর এই জাইগোটটা হচ্ছে তুমি ভাইয়া। এই জাইগোটটা কে? তুমি। বাবা আর মা থেকে কে আসবে? তুমি। বাবা আর মা থেকে কে আসবে? তুমি। বুঝা গেছে? তাহলে এটা কে? তুমি। এখন তুমি দেখো কি হচ্ছে, দেখো বাবার 1 নম্বর শুক্রাণুর ক্রোমোজোম আর মায়ের 1 নম্বর শুক্রাণুর ক্রোমোজোম এসে জোড়া বাঁধবে। দেখো একটু ভালোভাবে খেয়াল করো। বাবার যে 1 নম্বর শুক্রাণুর ক্রোমোজোম এটা নিলাম, বাবার 1 নম্বর শুক্রাণুর ক্রোমোজোম। মায়ের সেম নাম্বার ক্রোমোজোম নিলাম, নিয়ে জোড়া বাঁধাইলাম। নিয়ে কি বাঁধাইলাম? জোড়া বাঁধাইলাম। এবার এদিকটা আসো, এই ক্রোমোজোমটা আসো। বাবার 2 নম্বর শুক্রাণুর ক্রোমোজোম নিলাম,
যে বললো কি এবং মায়ের 2 নাম্বার, তুই মনে মনে পড়ে এগুলা 2 নাম্বার শুক্রাণু ক্রোমোজোম ডিম্বাণু ক্রোমোজোম নিলাম, নিয়ে এলে কি বানালাম? জোড়া বাঁধালাম। কি বানালাম? জোড়া বাঁধালাম। তাহলে আমাকে বলো এইটা আসছে কার থেকে? বাবা থেকে। এটা আসছে কার থেকে? পিতা থেকে। এটা আসছে কার থেকে? মাথা থেকে। সেম ভাবে এটা আসছে কার থেকে? মাথা থেকে। এটা আসছে কার থেকে? পিতা থেকে। তাহলে আমরা সবসময় ক্রোমোজোমগুলা পাই অ্যাকচুয়ালি মা বাবার থেকে, আর আমার মা পাই নানা নানি থেকে, আমার বাবা পাই দাদা দাদি থেকে। এরকম বুঝতে হবে তার 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 আব্বা আম্মার কি। আমার আব্বা আম্মা থেকে আমি পাই, তার আব্বা আম্মা থেকে সে পাই, তার আব্বা আম্মা থেকে সে পাই। শুক্রাণু। ঠিক আছে, বোঝা গেছে? তার মানে তুমি সবসময় একটা নাও বাবা থেকে, একটা নাও মা থেকে, এভাবে কয় জোড়া থেকে? 23 জোড়া। বাট এখানে আমি কয় জোড়া দেখাইছি? যে 2 জোড়া। দেখো 1 জোড়া 2 জোড়া। এরকম কয় জোড়া থাকে? 3 জোড়া। এরকম কয় জোড়া থাকে বলো? 3 জোড়া। এই যে জোড়া জোড়া ক্রোমোজোমগুলো দেখতেছ, এটাই গুরুত্বপূর্ণ। এই জোড়া জোড়া ক্রোমোজোমগুলোকে বলে, এই জোড়া জোড়া ক্রোমোজোমগুলোকে বলে, এই দেখো এই 1 নাম্বারটা, আমি শুধু এটাই নিচ্ছি, এই 1 নাম্বারটা, এটা পিতা থেকে, এটা মাথা থেকে। এটা পিতা থেকে, এটা মাথা থেকে। এটা পিতা থেকে মাথা থেকে। বুঝা গেছে? এগুলোকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম জোড়া। খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা না জানলে তুমি অনেক কিছুই জানবা না। হোমোলোগাস ক্রোমোজোম জোড়া, এগুলোকে কি বলে? হোমোলোগাস ক্রোমোজোম জোড়া। ভাই হোমোলোগাস ক্রোমোজোম জোড়া মানে কি? হোমোলোগাস ক্রোমোজোম জোড়া মানে কি? হোমোলোগাস ক্রোমোজোম জোড়া মানে হচ্ছে একটা পিতা থেকে আসবে, একটা মাথা থেকে আসবে। পিতা থেকে এবং মাথা থেকে সে জোর বাঁধবে, এটাই হোমোলোগাস। শুধু এতটুকু জানলে হবে না, হোমোলোগাস মানেটা কি জানতে হবে। হোমো মানে হচ্ছে সমান, আর লোগোস শব্দটা আসছে লোগো থেকে। তোমরা লোগো মানে জানো না? লোগো লাগাও না? লোগো, লোগো মানে কি? আকার আকৃতি। লোগো মানে কি রে? লোগো মানে কি? আকার আকৃতি। এখন তুমি বলো বাবার শুক্রাণু যতটুকু হাইটের, মায়ের বাবার ক্রোমোজোম যতটুকু হাইটের, মায়ের ক্রোমোজোম ততটুকু হাইটের কিনা? সমান আকার, মিলে গেছে। বাবার শুক্রাণু দেখতে ক্রোমোজোম দেখতে যেরকম, মায়ের ক্রোমোজোম দেখতে সেরকম কিনা? তাহলে আকৃতিও মিলে গেছে। তো এরকম যদি বাবার এবং মায়ের দোনোটা সমান হয় সব কিছু, মানে আকার বলো আকৃতি বলো, তখনই তুমি এগুলোকে বলবা হোমোলোগাস ক্রোমোজোম জোড়া। কি বলবা? হোমোলোগাস ক্রোমোজোম জোড়া। কি বলবা? হোমোলোগাস ক্রোমোজোম জোড়া। বুঝা গেছে? এবং এই হোমোলোগাস ক্রোমোজোম জোড়া তোমাদেরকে যখন আমি কোষ বিভাজন পড়াইছি, মনে করে দেখো, এই হোমোলোগাস ক্রোমোজোম জোড়াগুলো আমরা দেখি মিওসিস ওয়ানের তোমরা একটু মনে করে পিছনে যাও, জাইগোটিন উপপর্যায়ে। এগুলো আমরা কোথায় দেখি? মিওসিস 1-এর কোথায়? জাইগোটিন উপপর্যায়ে। তোমাদের কি মনে পড়তেছে আমরা যখন মিওসিস 1 পড়াইছিলাম, তখন তোমাদেরকে আমি দেখাইছিলাম জাইগোটিনে হোমোলোগাস ক্রোমোজোম জোড়ার সৃষ্টি হয়। তাহলে এই যে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া, এগুলো অ্যাকচুয়ালি তুমি দেখতে পাবে মিওসিসের সময়। কখন দেখতে পাবে? মিওসিস কোষ বিভাজনের সময়। এই ঘটনাগুলো আমরা মিওসিস কোষ বিভাজনের সময় দেখি এবং জাইগোটিন উপপর্যায়ে দেখি মূলত। এতটুকু তো তোমাদের ক্লিয়ার। শুক্রাণু ডিম্বাণু মিলে কি হয়, একটা বাবা থেকে কেমন আসে, একটা মা থেকে কেমন, আজকে ক্লিয়ার হয়েছ? কিভাবে বাবা থেকে আসে, কিভাবে মা থেকে আসে, আজকে ক্লিয়ার হয়েছ? আই হোপ তোমরা আজকে ক্লিয়ার হয়েছো কিভাবে পিতা থেকে আসে, কিভাবে মাথা থেকে আসে। এখন ব্যাপারটা আমি তোমাদেরকে এখানে আরেকটু বোঝাচ্ছি। ব্যাপারটা আমি তোমাদেরকে এই হোমোলোগাস ক্রোমোজোম জোড়াটা তোমাদেরকে আমি আরেকটু বোঝাচ্ছি সুন্দর করে। তোমাদেরকে আমি আরেকটু সুন্দর করে বোঝাচ্ছি। কমেন্ট পড়া যাচ্ছে না? ওকে, এই দেখো একটু বড় করে বোঝাচ্ছি। হোমোলোগাস ক্রোমোজোম জোড়াটা আমি আরেকটু তোমাদেরকে সুন্দর করে বোঝাচ্ছি। হোমোলোগাস, এই দেখো হোমোলোগাস বলছে কি, এটা আসবে পিতা থেকে, এটা আসছে ধরো মা থেকে। এটাকে আমরা কি বলবো? হোমোলোগাস মানে কি? সমান আকার আকৃতি। হোমোলোগাস ক্রোমোজোম জোড়া।
ঠিক আছে, এখন হোমোলোগাস ক্রোমোজোমগুলো কখন হবে সেটাই আমি তোমাদেরকে একটু বুঝাবো। যখন সমান আকার আকৃতি হবে। রাহাত বলতো সমান আকার আকৃতি কি না? Yes. আকার মানে কি? সাইজে কেমন, দোনোটা সেম না সাইজে? Yeah. আকৃতি মানে কি? শেপ কিরকম, শেপও সেম না? সেম। দেখো আমরা যখন আকৃতি বলি, ক্রোমোজোমের আকৃতি 4 ধরনের হয়, VLJI, মনে আছে তোমাদের? মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক অ্যান্ড ট্যালোসেন্ট্রিক। এটাই হচ্ছে ক্রোমোজোমের শেপ। ধরো এটা যদি মেটাসেন্ট্রিক হয়, এটাও কি হবে? মেটাসেন্ট্রিক। আকৃতি মানে এটা বুঝাই। এটা যদি ট্যালোসেন্ট্রিক হয় তাহলে এটাও কি হবে? ট্যালোসেন্ট্রিক, এটাই বুঝাই। এটা যদি অ্যাক্রোসেন্ট্রিক হয় এটাও কি হবে? অ্যাক্রোসেন্ট্রিক, এটাই মানে আকৃতি বোঝাচ্ছে। তারপর আর কি ভাইয়া সেম হইতে হবে, সময় সব সমান হইতে হবে, নাম্বার একই হইতে হবে, ক্রোমোজোম নাম্বার কি হইতে হবে? আমরা কি দেখাইছিলাম না সব ওখানকার ক্রোমোজোম নাম্বার 1 আসছিল? ওখানকার ক্রোমোজোম নাম্বার কি আসছিল? 1 আসছিল। তাহলে এটাও যদি 1 নাম্বার ক্রোমোজোম হয়, এটাও কি ছিল? এখনো বাবা হয়নি আমি। 1 নাম্বার ক্রোমোজোম ছিল। তার মানে ক্রোমোজোম নাম্বারও সেম কিনা? বাবার ক্রোমোজোম নাম্বার যেটা ছিল, মায়ের ক্রোমোজোম নাম্বারও কি সেইটা, ক্রোমোজোম নাম্বারও সেম। দেখো এর আগে আমি দেখাই দিছি। আচ্ছা ভাইয়া আর কি সেম হবে? সবই তো সেম। আর কি সেম হবে সেটা হচ্ছে এই কথাটা, যদি এখন যে কথাটা বলবো এটা বুঝা মানে তুমি জেনেটিক্সে অনেক কিছু বুঝে গেছো। সেটা হচ্ছে একটু ফোকাস দিবা, এটা বুঝা মানে তুমি এখন জেনেটিক্সের প্রায় 40% বুঝে গেছো, মস্কারি না। একটি নির্দিষ্ট এই কোন তো আমার ক্লাস চুপ করো তুমি। একটি নির্দিষ্ট যা পোলাটার নাম জানি। লোক আছে, আমার নাম জানছো। চুপ, কথা বলবো না। একটি নির্দিষ্ট লোকাসে অবস্থিত, একটি নির্দিষ্ট লোকাসে অবস্থিত একই বৈশিষ্ট্য, এই লাইনটা একটু ফোকাস দিও, আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি এই লাইনটা। একটি নির্দিষ্ট লোকাসে অবস্থিত বলতেছে না ও কথা বলুক না। একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন থাকতে হবে। এই লাইনটা যদি তুমি বুঝো, জেনেটিক্সের অনেক কিছু বুঝে গেছো, তাই কথা না বলে এই লাইনটা বোঝার চেষ্টা করবা। এই লাইনটা শুধু একটি নির্দিষ্ট লোক আছে অবশ্যই একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন থাকতে হলে, এই সিঙ্গেল লাইনটা যদি তুমি বুঝো, জেনেটিক্সে অনেক কিছু বুঝে গেছো। এখন আমি এটা তোমাদেরকে বুঝাবো, চুপ মারি বসে থাকবা, খালি মনোযোগ দাও এখানে। প্রথমে আসো, লোকাস যদি না চিনো তাহলে আর কি, আগে তো লোকাস চিনতে হবে। একটি নির্দিষ্ট লোকাস, আরে ভাই লোকাসই তো চিনি না। লোকাস চিনা নাকি আমাদেরকে? লোকাস, এখানে একটা লোকাস লিখো, লোকাস, এখানে একটু লোকাস লিখো, এখানে একটু কি লিখো? লোকাস লিখো। লোকাস হচ্ছে ক্রোমোজোমের যে জায়গায়, ক্রোমোজোমের যে জায়গায়, ক্রোমোজোমের যে জায়গায় কি অবস্থান করে? জিন অবস্থান করে। কি অবস্থান করে? জিন অবস্থান করে। এটাই হচ্ছে কি? লোকাস। তাহলে ক্রোমোজোমে যে জায়গায় জিন থাকবে, কোন জিন? এই ওই জিন ধরে যে ওই জিন না, আমাদের ডিএনএতে যে জিন থাকে ওই জিন, এটা আমি ফার্স্ট ক্লাসেই পড়াইছি তোমাদেরকে জিন। তো ক্রোমোজোমের যে জায়গায় জিন থাকবে ওইটারে লোকাস বলে। তাহলে দেখো একটা নির্দিষ্ট লোকাসে অবস্থিত, তাহলে ধরে নাও, সাপোজ ধরে নাও এই জায়গায় একটা জিন আছে। কোন জায়গায়? হ্যাঁ কোন জায়গায়? কোন জায়গায় রে? এই জায়গায় একটা জিন আছে ধরে নাও। আরেকটা ধরে নাও এই জায়গায় জিন আছে। কোন জায়গায়? কোন জায়গায়? এই জায়গায়। তাহলে এই জায়গায় যে জিন আছে এই জায়গাটার নাম কি? লোকাস। এই জায়গায় যে জিন আছে এই জায়গাটার নাম কি? তাহলে এটাকে লোকাস 1 বললে এটাকে কি বলবো? লোকাস 2। লোকাস 2। তাহলে এখন লোকাস চিনতে পারছো? ওকে। এখন লোকাসে কি থাকে? জিন থাকে। এখন আমরা কি জিন চিনি? অবশ্যই চিনি। জিন হচ্ছে যেটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। রাত জিন কি? এটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। জিন হচ্ছে যেটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। বৈশিষ্ট্য কিরকম হবে? হ্যাঁ, যেমন আমরা যে লম্বা হব, লম্বা হওয়ার একটা বৈশিষ্ট্য। তাহলে লম্বা হওয়ার জন্য একটা কি আছে? জিন আছে। মোটা হওয়ার জন্য জিন আছে। হ্যাঁ, উচ্চতার জন্য একটা কি আছে? জিন আছে। ওকে, উচ্চতা লম্বা সেমি। তাহলে দেখো এই জায়গায় একটা জিন থাকবে, ওই জিনটা আমরা ধরে নিলাম উচ্চতা নির্ধারণকারী জিন। তাহলে আমি এখানে কি লিখলাম? উচ্চতা। ঠিক আছে,
ওকে, এটাও আরেকটা লোকাস না, তাহলে এই জায়গায় আরেকটা জিন থাকবে না? এই জায়গায় যে জিনটা থাকবে সেটা আমি ধরে নিলাম বর্ণ, রং নির্ধারণকারী জিন। কি বর্ণ বা রং নির্ধারণকারী জিন। ধরো তুমি কালা হইতে পারো, সাদা হইতে পারো, শ্যামলা হইতে পারো। শ্যামলা জেনেটিক্সের শ্যামলা বলতে আবার কোনো কথা নেই। আমি আগে বলছি হয় লাল না হয় সাদা, মাঝামাঝি কোনো কালার নাই জেনেটিক্সে শ্যামলা বলতে কোনো কিছু নেই। ওই শ্যামলারে কালাই বলে, এই শ্যামলারে কি বলে? জেনেটিক্সের কালাই বলে। ওকে, আচ্ছা, তাহলে দেখো একটা নির্দিষ্ট লোকাসে অবশিষ্ট একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন থাকতে হবে। তার মানে খেয়াল রাখবা, এটা তো গেল বাবারটা, এটা তো গেল কারটা? বাবারটা। এই যে মায়েরটাও কিন্তু সেম হইতে হবে, কারণ আমরা বলছি এটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া। হোমোলোগাস ক্রোমোজোম জোড়ার মজাটা হচ্ছে এই লোকাসে যে জিনটা থাকবে এই সেম লোকাসেও সেম জিনটা থাকবে। মানে ধরো নাও এখানে যেরকম লোকাস ছিল, এই মায়েরটা তো এরকম একটা লোকাস থাকবে এই জায়গা বরাবর, এখানে যেরকম একটা লোকাস ছিল মায়েরটাতে এরকম একটা লোকাস থাকবে। তাহলে এই লোকাস আর এই লোকাস নির্দিষ্ট কিনা? রাত, এই লোকাসটা আর এই লোকাসটা নির্দিষ্ট কিনা? কেন বলো তো? কারণ সেম পজিশনে আছে। কারণ কেন এই নির্দিষ্ট কেন? সেম পজিশনে। এই লোকাসটা আর এই লোকাসটা সেম কি নির্দিষ্ট কিনা? কেন বলো তো? সেম পজিশনে আছে, তাই এই লোকাস এরা নির্দিষ্ট। এখন বলো, নির্দিষ্ট লোকাসে একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন থাকতে হবে না? সেম বৈশিষ্ট্য। তাহলে এটার যদি উচ্চতার জন্য হয় তাহলে এটাও কি হবে? উচ্চতা। এটাই তো মজা, এটাই তো মজা যে এখানকার যে লোকাস উচ্চতা নির্ধারণ করবে ঠিক সেম লোকাস উচ্চতা নির্ধারণ করবে। এটাই তো কি মজা। তাহলে হাত বলতো, এটা যদি রং নির্ধারণকারী হয় এই জায়গাটা কি হবে? রং। এইবার বুঝতে পারছো এই লাইনগুলো আর মানেটা বুঝতে পারছো? একটি নির্দিষ্ট লোকাসে অবস্থিত একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন, একই দেখো, এটাও উচ্চতা সেম, এটাও উচ্চতা, এটাও রং, একই না? একই বৈশিষ্ট্য না? এটাই তো মজা। তাহলে জেনেটিক্স তুমি বুঝে গেছো, প্রায় 50% জেনেটিক্স তুমি বুঝে গেছো। শুধুমাত্র এই একটা নির্দিষ্ট লাইন বোঝার জন্য, শুধুমাত্র এই একটা নির্দিষ্ট লাইন বোঝার জন্য তুমি জেনেটিক্স বুঝে গেছো। ওকে, এখন দেখো এখানে আমি আরেকটা কথা লিখি, জিনের সংখ্যা একই। জিনের সংখ্যা কি? আচ্ছা, এই কথাটা কেন লিখছেন ভাইয়া? এটা কার ক্রোমোজোম? রাত পিতার। এখানে জিন কয়টা? দুইটা। এটা কার ক্রোমোজোম? মাতার। এখানে জিন কয়টা? দুইটা। জিনের সংখ্যা একই হয়েছে? দুইটা হয়েছে? দুইটা হয়েছে? তাহলে জিনের সংখ্যাও একই। জিনের সংখ্যাও কি? একই। পিতার যতটা জিন থাকবে মাতার ততটা জিন থাকবে। বুঝা গেছে? ওকে, মজা কি না? মজা কি না বলো, কমেন্টে বলো মজা কি না? মজা। বললাম না জেনেটিক্স তুমি বুঝে গেছো, জেনেটিক্স বোঝানোর কিছু নেই। তুমি আমার এর পরের দিন থেকে আমারই বুঝাইতে পারবা। তোমরা কি করবা জানো? এর পরের দিন থেকে আমাকে বুঝাবা, ঠিক আছে? তোমরা কি করবা? এর পরের দিন থেকে আমাকে বুঝাবা। ওকে, এতটুকু জানছো, প্রায় শেষ। এইবার আসো ভাই, এগুলো মুছে দিই। ওকে, এইবার এসে একটা জিনিস বলবো আমি তোমাদেরকে। এটা হচ্ছে সে তুমি, এবং এটাই হচ্ছে সে তোমার ইয়াগুলা জোড়া ক্রোমোজোমগুলা, হোমোলোগাস ক্রোমোজোম। এটাও 1 নম্বর ছিল, এটাও 1 নম্বর ছিল। এগুলো কয় নম্বর ছিল রাহাত? 2 নম্বর ছিল। এটা কে বলো তো? তুমি। এটা কে? তুমি। তুমি কি বিয়ে করবা না? করবা কি না? তুমি যদি বিয়ে করো তুমি কি তৈরি করবা? শুক্রাণু না, শুক্রাণু তৈরি করবা। ছেলে ধরে নাও, ছেলে। আর মেয়ে হলে ডিম্বাণু তৈরি করবা আর কি। বলো তুমি কি তৈরি করবা? যদি পোলা হও শুক্রাণু তৈরি করো, আর যদি মেয়ে হও ডিম্বাণু তৈরি করো। বলে চুলেও ডিম্বাণু তৈরি করবো না পোলারা, সাবধান। তো সাবধান, পোলারা ডিম্বাণু তৈরি করবা না, পোলারা শুধু শুক্রাণু তৈরি করবা। যে যাকে চিন্তা করতে পারো সামনের মাসে। তাহলে দেখো শুক্রাণু ডিম্বাণু তৈরি কোন প্রক্রিয়ায়? মিওসিস। কোন প্রক্রিয়ায়? মিওসিস। এখন তোমরা জানো মিওসিস 2 ধরনের, মিওসিস 1 অ্যান্ড মিওসিস 2।
অ্যাকচুয়ালি ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় মিওসিস ওয়ানে, তাই আমি এটাকে ইন্ডিকেট করে দিচ্ছি মিওসিস ওয়ান। এখানে মিওসিস ওয়ান হবে, এখানে মিওসিস ওয়ান হবে। এখন তোমরা জানো মিওসিস ওয়ানে একটা কোষ থেকে কয়টা সেল, নিউক্লিয়াস থেকে কয়টা নিউক্লিয়াস তৈরি? দুইটা। তাহলে দেখো এখানে আমি দুইটা নিউক্লিয়াস দিচ্ছি, এটা হচ্ছে নিউক্লিয়াস আর কি, নিউক্লিয়াসের ভিতরেই তো ক্রোমোজোম থাকে। এখানে আমি দুইটা নিউক্লিয়াস দিচ্ছি, তাহলে এটা হচ্ছে শুক্রাণু নাম্বার 1, রাত এটা কি, আর এটা শুক্রাণু নাম্বার কত? 2। বলে এখানে ডিম্বাণু বানাই দিও না, কারণ এটা তুমি যদি ফলা হয় তুমি শুধু শুক্রাণুই তৈরি করবা, আর তুমি যদি মাইয়া হও তুমি শুধু ডিম্বাণুই তৈরি করবা। তো বলে শুক্রাণুর মধ্যে ডিম্বাণু দুইটা দিয়ে দিও না, আবার ওই কেস ফাইল হয়ে যাবে, পুরা তোমার লাইফ টাইপ চেঞ্জ হয়ে যাবে, জেন্ডারই চেঞ্জ হয়ে যাবে, বুঝা গেছে? লিঙ্গই চেঞ্জ হয়ে যাবে। সো একটু সতর্ক থাকতে হবে। এটা শুক্রাণু নাম্বার 1, এটা শুক্রাণু নাম্বার 2। এখন এই যে জোড়াগুলা ভাঙবে না, জোড়াগুলা ভাঙবে কিনা, কারণ আমরা জানি মিওসিস ওয়ানে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়। রাত মনোযোগ দে, তুই যদি মনোযোগ দিয়ে বুঝতে পারোস তাহলে ওরা বুঝতে পারবে, কারণ তুই ওদের চেয়ে কি উপরে, তাই না? ওকে, হ্যাঁ তুই ওদের চেয়ে কি উপরে। এখন তুই যদি বুঝতে পারোস তাহলে কি ওরা বুঝতে পারবে। হ্যাঁ, তো মনোযোগ দে। ক্রোমোজোম সংখ্যা কি হয় মিওসিস ওয়ানে? ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। কি হয়? অর্ধেক হয়। দেখো ও যদি বুঝতে পারে তাহলে তোমরা বুঝতে পারবা। এখন বল এখানে কয়টা ক্রোমোজোম? এখানে কয়টা ক্রোমোজোম? হ্যাঁ, এখানে ফোকাস দিতে বুঝ, এখানে কমেন্ট করতেছে ফোলাটা। এখানে কয়টা ক্রোমোজোম? আরে বাদ দাও, ওদের ইয়া পড়ে লাভ নেই। এখানে কয়টা ক্রোমোজোম? 2টা। ঘুষি মারে ওদিকে পাঠাই দিব। এখানে কয়টা ক্রোমোজোম? 4টা। অর্ধেক হলে এখানে এই দোনোটাতে কয়টা হইতে হবে? 2টা। তাহলে এটাতে কয়টা হইতে হবে? 2টা। আর এটাতে কয়টা হইতে হবে? 2টা। তাহলে বল জোড়াগুলা ভাঙবে কিনা? জোড়া না ভাঙলে কি আলাদা হয় কখনো? তাহলে এই জোড়াটা ভাঙবে। তাহলে এখানে এই জোড়ার মধ্যে এই ক্রোমোজোমটা কোথায় আসবে? এখানে আসবে। তাহলে ওই 1 নাম্বার লিখে দিছি। আর এই 1 নাম্বারটা কোথায় আসবে? এখানে আসবে। তাহলে জোড়া ভাঙছে কিনা? এই জোড়াটা ভাঙ না, একটা দিকে একটা দিকে। আমি কি একসাথে দিব এগুলা? এই ক্রোমোজোমটাকে আমি এই ক্রোমোজোম এটার সাথে দিব না আলাদা দিব? আলাদা দিব। জোড়া তো ভাঙছে, আবার জোড়া লাগাবো নাকি? হ্যাঁ, জোড়া ভাঙছি না, আবার জোড়া লাগাবো নাকি? না। তাহলে এই আলাদা দিছি। হ্যাঁ, এটাও কি হবে? আলাদা হবে। ও বুঝছে, তোমরা তাহলে বুঝার কথা, কারণ ও বুঝলে কি তোমরা বুঝবা, ও বুঝলে কি, হ্যাঁ ও বুঝলে কি বলো তো তোমরা বুঝবা। লজ্জা লাগে? তাহলে দেখো এখানে ঘটনাটা কি হয়েছে, আমি এটা লিখতে, কারণ এটা যদি জানো তাহলে তুমি মেন্ডেলের সূত্র পারবা। শুধুমাত্র এটা শেখার মাধ্যমে তুমি মেন্ডেলের, আমি পড়াবো না বলি নেই, কিন্তু তুমি আজকে বেসিকটা নিয়ে গেলো, তোমার শেষ। এই জিনিসটা তুমি যদি শুধু পারো, তুমি মেন্ডেলের সূত্র বুঝে গেছো ভাই। 50% তুমি মেন্ডেলের সূত্র বুঝে গেছো। আজকে আমরা মেন্ডেলের সূত্র পড়াবো না, কিন্তু 50% তুমি মেন্ডেলের সূত্র বুঝে যাবা। কেন জানো? কারণ এখানে আমরা কি করছি জানো? জোড়া ভেঙে কি করছি? জোড়া ভেঙে প্রতিটা ক্রোমোজোম ভিন্ন গ্যামিটে প্রবেশ করছে। জোড়া ভেঙে প্রতিটা ক্রোমোজোম ভিন্ন গ্যামিটে কি করছে? প্রবেশ করছে। কি করছে? ঠিক আছে কিনা? লাইনটা ঠিক আছে কিনা? এই জোড়াটা ভেঙে প্রতিটা ক্রোমোজোম একই গ্যামিটে আসছে না ভিন্ন ভিন্ন গ্যামিটে আসছে? দেখো এই জোড়ার এই ক্রোমোজোমটা এই গ্যামিটে যদি আসে, সেম জোড়ার এই ক্রোমোজোমটা এই গ্যামিটে আর আসবে না, এই গ্যামিটে আসবে। মিওসিসের সূত্র, মেন্ডেলের সূত্র যখন পড়বা না, এই লাইনটা তুমি পাবা। আজকে বুঝাই দিলাম এই লাইনটা। এই লাইনটা তুমি পেয়ে যাবে আজকে। বুঝা গেছে কিনা? এই সিঙ্গেল লাইনটা তুমি যদি বুঝো তাহলে তুমি মেন্ডেলের সূত্র বুঝা কোনো ব্যাপার না। যদিও আমি আজকে মেন্ডেলের সূত্র পড়াবো না, কিন্তু তুমি মেন্ডেলের সূত্র পারবা। এই ঘটনাগুলো মেন্ডেলের সূত্রতে অ্যাপ্লাই হবে। মাথায় রাখবা, জোড়া ভেঙে সবসময় ক্রোমোজোমগুলা ভিন্ন ভিন্ন গ্যামিটে দিবা, কখনো সেম গ্যামিটে দিবা না। দেখো এই জোড়ার 1 নাম্বারটা আমি এখানে দিলে, এই 1 নাম্বারটা আমি এখানে দিছি, এখানকার 2 নাম্বারটা এখানে দিলে, এখানকার 2 নাম্বারটা এখানে দিছি। বুঝা গেছে? কে বলছে জেনেটিক্স মানে বায়োলজি মুখস্থ করতে হয়? যদি বুঝে পড়তে পারো মুখস্থ। শুধু সমস্যা হচ্ছে বইটা তত্ত্ববহুল হওয়াতে তোমাদেরকে ওভাবে বুঝাই দেয় না। বুঝে গেছে? ওরকম বুঝাই দেয়। ওকে, এখন এতটুকু যদি বুঝো, আসো আমরা জেনেটিক্সের কিছু মূল শব্দ শিখব, যেগুলো শিখলেই তুমি সামনে অনেক কিছু পাবা। আমি এগুলা আস্তে করে এখানে লিখে রাখতেছি, তোমরা দেখবা। আমি লিখে রাখতেছি, তোমরা দেখবা, এগুলা পাবা।
ভাইয়া এগুলো লিখে রাখতেছি এখানে এক পাশে। আমরা আস্তে আস্তে একটা টিক মার্ক দিব। প্রথম জিনিসটা হচ্ছে হোয়াট ইজ ফ্যাক্টর বা জিন। হোয়াট ইজ ফ্যাক্টর বা জিন, আগে আমরা এটা বুঝাবো, তারপর টিক মার্ক দিয়ে দিব বুঝানো শেষ হলে। তারপর এখানে যেটা শিখবো সেটা হচ্ছে লোকাস কি। আমরা যদিও লোকাস আগে শিখে ফেলছি, তো আমরা টিক মার্ক দিব। তারপর আমরা শিখব অ্যালিল কি। অ্যালিল বা অ্যালিলোমর্ফ কি, শিখে আমরা টিক মার্ক দিয়ে দিব। হ্যাঁ, এগুলো না শিখলেই নয়, এগুলো শেখা মানে তুমি জেনেটিক্স পড়া, এগুলো শিখে যায় মানে জেনেটিক্স পড়া। তারপর আমরা টিক মার্ক দিয়ে দিই শিখে ফেললে। তারপর আমরা শিখব হোমোজাইগাস কি। ইংরেজিতে লিখতেছি, হ্যাঁ বাংলায় বলবা হোমোজাইগাস। তারপর আমরা শিখব হেটেরোজাইগাস কি, এগুলো আমরা আজকেই শিখব, হেটেরোজাইগাস কি। তারপর আমরা শিখব প্রোকট বৈশিষ্ট্য, তারপর আমরা শিখব প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এগুলো কোনো ব্যাপার না শিখা। তারপর আমরা শিখব ফিনোটাইপ, তারপর শিখব জিনোটাইপ, কি রে জিনোটাইপ। ওরে বাপরে কত কিছু আছে রে, আগে এগুলো শিখাই দিই। আরও কয়েকটা আছে, আমরা আগে এই ফিনোটাইপ, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এতটুকু শিখলেই হবে। প্রথমে এইগুলোই জানতে হবে আগে বেশি। প্রথমে আমরা ফ্যাক্টর বা জিন সম্বন্ধে জানবো, লোকাস জানবো, অ্যালিল জানবো, হোমোজাইগাস জানবো, হেটেরোজাইগাস জানবো, প্রোকট জানবো, প্রচ্ছন্ন জানবো, তারপর আমরা এখানে যাবো। আমি জিন নিয়ে প্রথম ক্লাসে আলোচনা করছি, তবুও আজকে আলোচনা করতেছি। প্রথমে আমরা এটা টিক মার্ক দিলাম, আগে আমরা এই ফ্যাক্টর বা জিন সম্বন্ধে জানবো। ম্যান্ডেল বলতে এটাকে ফ্যাক্টর, পরবর্তীতে ফ্যাক্টরটা নাম চেঞ্জ হয়ে জিন হয়েছে, এটা আমি গত ক্লাসেই বলছি। দেখে নাও, এটা হচ্ছে ভাইয়া নিউক্লিয়াস, কোষ। এটা হচ্ছে ভাইয়া কি কোষ। প্রথমে আমি কোনটা বুঝাচ্ছি বলো তো ভাইয়া? প্রথমে আমি ভাইয়া তোমাদেরকে জিন বা ফ্যাক্টর বোঝাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে কোষ। কোষের ভিতরে কি আছে বলো তো ভাইয়া? নিউক্লিয়াস। এটা হচ্ছে কি ভাইয়া? নিউক্লিয়াসের ভিতরে কি আছে বলো তো? ক্রোমোজোম। ক্রোমোজোমের ভিতরে কি আছে বলো তো? ডিএনএ। এই যে দেখো ভাইয়া, এটা হচ্ছে ডিএনএ। ডিএনএ কি? ডাবল হেলিক্স। এই ডিএনএ, এটা হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে ভাইয়া ডিএনএ। এখন আমি তোমাদেরকে ফার্স্ট ক্লাসে বলছিলাম ডিএনএর যে খণ্ডিতাংশগুলো থাকে ওই খণ্ডিতাংশকে বলে জিন। যেমন ডিএনএর এই একটা অংশ আমি নিলাম, জাস্ট এই অংশটা, এই অংশটাকেই আমি একটা জিন বলতেছি। অথবা এখানেও ধরো আরেকটা অংশ আছে, এই অংশটাকে আমরা, তো ডিএনএর কিছু খণ্ডিতাংশ থাকে, এই যেমন এই খণ্ডিতাংশটাকে আমি বলতেছি জিন। এই খণ্ডিতাংশকে আমি কি বলতেছি? ধরো জিন। তাহলে নর্মালি জিন হচ্ছে ডিএনএ খণ্ডিতাংশ, কিন্তু এতটুকু বললে ভালো একটা সংজ্ঞা হয় না, ভালো সংজ্ঞাটা আরেকটু ভালোভাবে বলতে হবে। তো ফার্স্ট অফ অলটা জেনে রাখো, ডিএনএ বা জিন কি? ডিএনএর একটা খণ্ডিতাংশ। দেখো আমি খণ্ডিতাংশ নিলাম না, আমি কি পুরাটা নিছি? পুরাটা নিই তো, কিছু খণ্ডিতাংশ আমি নিছি। ধরো এটা হচ্ছে জিন 1, এটা জিন 2। এখন এতটুকু বললে জিনের পারফেক্ট সংজ্ঞাটা হয় না। আমি কি করতে হবে জানো? নর্মালি এই জিন কি করে? নর্মালি এই জিন বৈশিষ্ট্য প্রকাশ করে। এখন তোমরা কি জানো জিন কিভাবে বৈশিষ্ট্য প্রকাশ করে? জানো না। সেটা হচ্ছে প্রোটিন তৈরির মাধ্যমে। একটা প্রোটিন তৈরি হলেই তোমার জিন প্রকাশ পাবে। ব্যাপারটা আমি বোঝাচ্ছি। তো আগে এখানে আমি লিখি ডিএনএ কি, জিন কি? ডিএনএ অণুর খণ্ডিতাংশ। আমি একটু আগে দেখাইছি ডিএনএ অণুর খণ্ডিতাংশ, যা ডিএনএ অনুখণ্ডিতাংশ যা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে প্রোটিন তৈরির মাধ্যমে। কিসের মাধ্যমে? প্রোটিন তৈরির মাধ্যমে। তার মানে একটা প্রোটিন তৈরি হলেই তোমার বৈশিষ্ট্য প্রকাশ পাবে। ব্যাপারটা আমি দেখাচ্ছি কিভাবে জানো? ব্যাপারটা আমি দেখাচ্ছি। এই যে জিন থেকে নিউক্লিয়াসের ভিতরে প্রথমে তৈরি হবে mRNA, মেসেঞ্জার আরএনএ। এটাকে বলে মেসেঞ্জার আরএনএ। তোমরা যদি চ্যাপ্টার 1 দেখো, চ্যাপ্টার 1-এ আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্টে পড়াইছিলাম। তোমরা যদি অ্যাসাইনমেন্টের ভিডিওগুলো দেখো, আমি ট্রান্সক্রিপশন পড়াইছিলাম,
আমি ট্রান্সলেশন পড়েছিলাম, যদি না দেখে থাকো আজকে দেখবা, ওয়েব অ্যাপে আছে, ওয়েব অ্যাপে তোমরা দেখে নিবা, ঠিক আছে? তো এমআরএনএ তৈরি হয় নিউক্লিয়াসের ভিতরে, পরে এই এমআরএনএটা নিউক্লিয়াস থেকে বাইর হয়ে সাইটোপ্লাজমে আসে, এবং সাইটোপ্লাজমে আসে রাইবোজোম, এবং রাইবোজোমে এসে প্রোটিন তৈরি করে। কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। যখনই এই জিনের মাধ্যমে প্রোটিনটা তৈরি হবে তখনই তোমার বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। প্রথমে এই জিন থেকে এমআরএনএ তৈরি হওয়ার প্রসেসকে বলা হয় ট্রান্সক্রিপশন, আর এমআরএনএ থেকে এই প্রোটিন তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। আমি তোমাদেরকে ট্রান্সলেশন পড়াইছি অ্যাসাইনমেন্টে। তাহলে এই প্রোটিনটা যখন তৈরি হবে তোমার জিনটা প্রকাশিত হবে, মানে তোমার বৈশিষ্ট্য প্রকাশিত হবে। ব্যাপারটা আমি বুঝাচ্ছি। ধরে নাও তোমার ইচ্ছা হয়েছে লম্বা হওয়ার, তাহলে লম্বা হওয়াটা একটা তোমার বৈশিষ্ট্য, কিন্তু লম্বা হওয়ার জন্য একটা জিন তো আছে। ধরে নাও এটাই হচ্ছে লম্বা হওয়ার জন্য জিন। এখন লম্বা হওয়ার জিনটা তখনই প্রকাশিত হবে যখন প্রোটিন তৈরি হবে। তার মানে এই জিনটা থেকে এমআরএনএ তৈরি হবে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে। তার মানে এখান থেকে আমি একটা কি তৈরি করব? প্রোটিন। প্রোটিনটা কি জানো? অ্যাকচুয়ালি প্রোটিনটা বলতে আমরা বোঝাচ্ছি গ্রোথ হরমোন। গ্রোথ, সাপোজ আমি এটা বোঝাচ্ছি গ্রোথ হরমোন, অ্যান্ড উই নো হরমোন ইজ ওয়ান কাইন্ড অফ প্রোটিন। উই নো হরমোন ইজ ওয়ান কাইন্ড অফ প্রোটিন। দ্যাট মিনস প্রোটিন তৈরি হয়েছে কিনা। আর যখনই তোমার গ্রোথ হরমোন তৈরি হয়েছে, সুর করে তুমি লম্বা হইয়া গেছো। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি জিন। এভাবেই জিন আমাদের বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে। প্রথমে জিন থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে প্রোটিন, দেন প্রোটিন তৈরি হওয়া মানে তোমার বৈশিষ্ট্য প্রকাশ হয়ে গেছে, মানে তুমি লম্বা হইয়া গেছো। এটাই হচ্ছে ফ্যাক্টর বা জিন। এটাই হচ্ছে ফ্যাক্টর বা জিন। আমরা ফার্স্ট লাইনটা বুঝাই দিছি তোমাদেরকে। সেকেন্ড লাইনটা ছিল কি? লোকাস। আমরা লোকাসও বুঝাই দিছি, তবুও বুঝাবো, সমস্যা নাই। আমরা লোকাস বুঝাইছি, তবুও বুঝাবো, সমস্যা নাই। এখন দেখো আমরা এটা মুছে দিচ্ছি। দেখো মনোযোগ দিবা। আবার সেই আমি পিতার আর মাতার হোমোলোগাস ক্রোমোজোম দুইবার জোড়া নিবা এখানে, আবার সেই একই কাহিনী। তাহলে এটা কি ছিল মনে আছে? হোমোলোগাস ক্রোমোজোম জোড়া। হোমোলোগাস ক্রোমোজোম জোড়া। এটা ছিল পিতার, ছিল মাতার, ঠিক আছে কিনা? এগুলো তো আমরা আগেই বুঝে দিছি। তাহলে লোকাসটা কি ভাইয়া? আমি এর আগেই বুঝেছি। আমি বলছিলাম ক্রোমোজোমের যে জায়গায় জিন থাকবে সেই জায়গাটাকেই বলা লোকাস, বলছি না ভাইয়া? তাহলে ক্রোমোজোমের এই জায়গায় একটা জিন আছে, তাহলে এই যে জায়গায় জিন আছে এই জায়গাটাকে বলে লোকাস। ক্রোমোজোমের ধরো এই জায়গায় একটা জিন আছে, তাহলে এই যে ক্রোমোজোমের যে জায়গায় জিন থাকতেছে, ডেফিনেশন আসলে এটাই লিখবা, ক্রোমোজোমের যে জায়গায় জিন অবস্থান করতেছে বা থাকতেছে ওটাকেই বলে লোকাস। যেমন এটা যদি লোকাস নম্বর 1 হয় তাহলে এটা হবে লোকাস নম্বর 2। তাহলে ভাইয়া লোকাস শিখে ফেললাম কিনা? টিক মার্ক। তাহলে লোকাসকে ক্রোমোজোমের যে জায়গায় জিন থাকবে সেই জায়গাকে বলা হয় লোকাস। সেই জায়গাকে কি বলবে? লোকাস। আমি বলছিলাম এখানে যে জিনটা থাকে সেই জিনটা ধরে নিলাম উচ্চতার জিন, যে জিনটা উচ্চতা নিয়ন্ত্রণকারী জিনটা থাকে কিনা বলছিলাম কিনা? আমি বলছিলাম এখানে যে জিনটা থাকে সেটা রং নিয়ন্ত্রণকারী জিনটা থাকে, বলছিলাম কিনা? এগুলো আমি আগেই বলছি, এখন এগুলো লিখতেছি তো, তোমার কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে না কি? এগুলো এভাবে লিখতেছে না, মানে এগুলো আমি একটু আগে বুঝাইছি না? বুঝাইছি। তাহলে তোমার কেন সমস্যা হবে বলো? তাহলে এই উচ্চতা নির্ধারণকারী জিন, এটা হচ্ছে রং নির্ধারণকারী জিন। এখন আমি এটাও বলছিলাম পিতা যেরকম হবে মাতাও হুবহু সেরকম হবে, এজন্যই তো এটাকে হোমোলোগাস বলে, মানে হুবহু সেম হবে। তাই এখানে যে লোকাসটা থাকবে এখানেও একটা লোকাস থাকবে, সেম লোকাস থাকবে। এখানে যে লোকাসটা থাকবে এখানেও মাতারও একটা সেম লোকাস থাকবে কিনা? আবার আমি এটাও বলছিলাম একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হতে হবে,
মানে এই লোকাসটা যদি উচ্চতা নির্ধারণ করে তাহলে এই লোকাসটাও উচ্চতা নির্ধারণ করবে। আমি একটু আগে তোমাদেরকে বুঝাইছি না? এখন বুঝতে সুবিধা হচ্ছে। এটা যদি রং নির্ধারণ করে এটাও কি নির্ধারণ করবে? রং নির্ধারণ করবে। তোমরা এতটুকু বুঝতে পারছো তো? তোমরা এতটুকু বুঝতে পারছো। নেক্সট আমরা অ্যালিল বা অ্যালিলোমর্ফ বুঝবো। অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলে আমি যা বলতেছি সেগুলো বোঝাটা জরুরি। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমরা মানলাম যে ভাইয়া এটা যদি উচ্চতা নির্ধারণ করে এটাও করবে, এটা যদি রং নির্ধারণ করে এটাও রং নির্ধারণ করবে। তো ভাইয়া উচ্চতার মধ্যে তো দুই ধরনের ঘটনা ঘটতে পারে, হয় লম্বা না হলে খাটো। হতে পারে না? হতে পারে কি না? আমার ইচ্ছা হয়েছে তোমার এটা মাতার ক্রোমোজোম না, তোমার মা ধরো লম্বা, তাহলে এই উচ্চতা যেটা সে হচ্ছে তোমার মা হচ্ছে লম্বা, তাহলে আমি এখানে লিখলাম লম্বা। তোমার মা কি ধরো? লম্বা। আবার তোমার বাবাও লম্বা, তাহলে এখানে ভাইয়া লম্বা লিখতেছি। কারণ উচ্চতা দুই ধরনের হইতে পারে জেনেটিক্সে, একটা হচ্ছে হয় লম্বা না হলে খাটো, মাঝামাঝি কিছু নাই। লম্বা খাটোর মাঝামাঝি কিছু নাই, আমি বারবার বলছি। ধরে নিলাম আমি তোমার মা লম্বা, তোমার বাবাও লম্বা। এবার আসলে রং ধরে নিলাম তোমার মা সাদা। এখানে আসলে সাদা বলতে মানে ফর্সা বলি না, ওইটাই আর কি বোঝাচ্ছে। আর ধরে নিলাম তোমার বাবা কালো। নর্মালি ছেলেরা একটু কালো হয়, মেয়েরা একটু সাদা হয়। সো এক্ষেত্রে আমি সেভাবেই দিলাম। একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে, এগুলো আমি ধরে নিয়েছি। ওই উল্টাটাও হইতে পারে, তুমি অন্যভাবেও ধরতে পারো, কোনো সমস্যা নেই। আমি বোঝার ক্ষেত্রে বলতেছি, আমার ইচ্ছা হয়েছে আমি এগুলো ধরছি আর কি, সমস্যা তো নাই। না আমি চাইলে এটাকে খাটো লম্বা বলতেও পারতাম, সমস্যা তো নাই। ধরে নিলাম আর কি তোমার লম্বা, বাবাও লম্বা, তোমার মায়ের এই জায়গাটা সাদা নির্ধারণ করে আর এই জায়গাটা কালো নির্ধারণ করে। আমি ধরে নিলাম, ধরা যায় কি না, কারণ জেনেটিক্সে হয় এটা না হলে এটা, কখনো মাঝামাঝি কালার জিনিস আসবে না। এতটুক তো আমরা বুঝতে পারছি, এতটুক তো আমরা বুঝতে পারছি। এখন আসো তুমি কি হবা, বিকজ এটা হচ্ছে তুমি পুরাটা, একটা বাবা থেকে আসছে একটা মা থেকে আসছে, আর এই পুরা ঘটনাটা তোমার মধ্যেই হচ্ছে। তা এখন তুমি মায়ের লম্বা নির্ধারণকারী জিনও পাইছ, বাবার লম্বা নির্ধারণকারী জিন পাইছ, তুমি 100% যে লম্বা হচ্ছে এটা শিওর। তুমি যে 100% লম্বা হচ্ছে এটা শিওর, কারণ বাবাও লম্বা মাও লম্বা, 100% তুমি লম্বা হবা এটা শিওর, এটা কিন্তু শিওর। এখন এখানে সাদা আছে এখানে কালো আছে, এই জায়গায় একটা কনফিউশন হবে, আমি কি সাদা হব না কালো হব? কোয়েশ্চেন মার্ক যাচ্ছে কিনা, কারণ এই জায়গায় তো কোনো সমস্যা নাই, দোনোটাই লম্বা, তা আলহামদুলিল্লাহ তুমি লম্বা। এই জায়গায় একটা সমস্যা, কনফিউশন হয়ে গেল রে ভাই। কালার জন্য দায়ী জিনও আছে, সাদার জন্য দায়ী জিনও আছে, তুমি হইবাটা কি সেটা আমি তুমি বলতে পারবো না, তুমি হবাটা কি সেটা বলতে পারবো যখন ক্রস করাবো। ক্রস করাই বলতে পারবো অ্যাকচুয়ালি কাহিনীটা কি। তো এরকম যখন কনফিউশন ক্রিয়েট হবে তখন আমি তুমি কেউই বলতে পারবো না কি তুমি সাদা হবে না কালো হবে। আমি তুমি কেউ বলতে পারবো না তুমি সাদা হবা না কালো হবা, কারণ এখানে দোনোটারই 50-50 চান্স, সাদাও হতে পারে কালো হতে পারে। এখন কি হবা সেটা আমি ক্রস করাইলে বুঝতে পারবো। ধরে নাও আমরা F1 জেনারেশনে যখন করাবো, আমরা জানি F1 জেনারেশনে সবগুলো একটাই কালার হয়। যেরকম তুমি যখন দেখছো আমি যখন ক্রস করাইছিলাম তখন আমি তুমি যদি লম্বার সাথে খাটোর ক্রস করাও দেখবা যে F1 জেনারেশনে সবগুলো লম্বা হয়, তাহলে একটাও খাটো হয়েছে? খাটো হয় নাই, কিন্তু একটাও খাটো হয় নাই। এই যে লম্বা হয়েছে তা আমরা বলতে পারবো যে লম্বা হওয়ার জন্য জিনটাই নর্মালি প্রকাশ পাইছে, বিধে ওই জন্যই লম্বা হয়েছে। এখন কি তুমি বলতে পারো তুমি সাদা হবে না কালো হবে? এখানে বলা যাচ্ছে না তো, তুমি সাদা হইতে পারো কালো হইতে পারো, কিন্তু এখানে ডেফিনেটলি বলা যাচ্ছে তুমি লম্বা হচ্ছ, এখানে ডেফিনেটলি বলা যাচ্ছে তুমি কি হচ্ছে লম্বা হচ্ছে। কিন্তু এই জায়গায় একটা কনফিউশন, এই জায়গায় একটা কি আছে ভাইয়া, এই জায়গায় আছে একটা কনফিউশন। এই জন্য এই জায়গার কনফিউশন দূর করার জন্য আমরা ক্রস করাবো, ক্রস করাই তারপর আস্তে আস্তে বোঝা যাবে। তবে আমরা আলোচনার সুবিধার্থে একটাকে ধরে নিব যেটা প্রকাশ পাবে। আমি ধরে নিব হয় সাদা প্রকাশ পাবে, আমি ধরে নিব হয় কালো প্রকাশ, কারণ যে কোনো একটা তো প্রকাশ পাবেই, সেটা যে কোনোই হইতে পারে। তো আমি আমার আলোচনার সুবিধাতে যে কোনো একটা ধরে নিব। এই জন্য তোমাকে দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে প্রকট জিন, একটু এখানে লিখবা তোমরা, একটা হচ্ছে প্রকট জিন
আরেকটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। এই দুইটা একটু জেনে নিব এই দুইটা। প্রকট জিন মানে হচ্ছে যে জিনটা প্রকাশ পায়, এখানে আমি লিখছি যেটা, এখানে আমি জাস্ট লিখি প্রকাশ পায়, তাহলে তোমরা বুঝবা। প্রকট জিনটা হচ্ছে যেটা প্রকাশ পায়, আর প্রচ্ছন্ন জিনটা হচ্ছে যেটা প্রকাশে বাধা পায়। তাহলে আমাকে বলো প্রকট জিন মানে কি আর প্রচ্ছন্ন জিন মানে কি? প্রকট জিন মানে হচ্ছে যেটা প্রকাশ পায়, আর প্রচ্ছন্ন জিন মানে হচ্ছে যেটা প্রকাশে বাধা পায়। এখন তুমি আমাকে বলো এখানে লম্বা, আলহামদুলিল্লাহ এখানে তো লম্বাটাই আছে শুধু, তাহলে এটা তো প্রকাশ পাবেই, তাহলে এখানে কিন্তু প্রকট বলা যায়। এখানে এই লম্বা বলো বা এই লম্বা বলো, এটাকে কি বলা যাচ্ছে? মোটামুটি প্রকট বলা যাচ্ছে। কিন্তু সমস্যাটা হইল কি জানো, এখানে আছে সাদা, এখানে আছে কালো, কোনটারে বলবো প্রকট, কোনটারে বলবো প্রচ্ছন্ন? কারণ এখানে সাদাও তো হইতে পারে, প্রকাশ পাইতে পারে, অথবা কালোও প্রকাশ পাইতে পারে না? ক্রস করলেই বোঝা যায় যে আসলে কোনটা প্রকাশ পাইছে। তো আমরা আলোচনার সুবিধার্থে ধরে নিলাম কালোটা প্রকাশ পাবে, তাহলে এইটা প্রকট, আর সাদাটা প্রকাশ পাবে না, তাহলে এইটাই প্রচ্ছন্ন। তাহলে প্রকট মানে কি? যেটা প্রকাশ পাবে। প্রচ্ছন্ন মানে কি? যেটা প্রকাশ পাবে না। তাহলে আমি ধরে নিলাম কালোটা প্রকাশ পাবে, তাহলে এটা প্রকট, আর সাদাটা প্রকাশ পাবে না, তাই এটা প্রচ্ছন্ন। তো মনে রাখবা প্রকট জিন যদি প্রকাশ পায় আমরা এটাকে কিভাবে প্রকাশ করি? মনে রাখবা বড় হাতের ক্যাপিটাল অক্ষর, বড় হাতের অক্ষর। আর প্রচ্ছন্ন জিনকে যদি প্রকাশ করতে চাই তাহলে তুমি দিবা ছোট হাতের অক্ষর। ব্যাপারটা আমি বুঝাচ্ছি, আজকে হচ্ছে পুরো বেসিক জিনিস, ছোট হাতের অক্ষর। তার মানে প্রকট জিন যদি প্রকাশ পায় আমরা বড় হাতের অক্ষর ইউজ করব, শুধু একটা অক্ষর। আর প্রচ্ছন্ন জিন যদি হয় তাহলে আমরা ছোট হাতের অক্ষর ইউজ করব। তাহলে যেটা প্রকট সেটাকে বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করব, যেটা প্রচ্ছন্ন সেটাকে ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করব। তাহলে ভাই একটু বুঝাচ্ছি, একটু মনোযোগ দিবা, আমি বুঝাচ্ছি। এই যে লম্বা হওয়ার জন্য যে জিন, এটা প্রকট, বিকজ এটা তো প্রকাশ পাবেই, তাই এটাকে আমি বড় হাতের অক্ষর দিব। আর লম্বাকে ইংরেজিতে বলে টল, তাইলে এটা হবে বড় হাতের টি। এই দেখো এটা হবে বড় হাতের টি, তাহলে এটাও হবে বড় হাতের টি, কারণ এটা প্রকাশ পাচ্ছে, এটা প্রকাশ পাচ্ছে। যেটা প্রকাশ পাচ্ছে সেটাকে বলি প্রকট, আর ওইটা বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতে হবে। এইদিকে আসো, এখানে কালোটা প্রকাশ পাবে কি সাদাটা প্রকাশ পাবে এটা আমি জানি না, তবে আমি আলোচনার সুবিধার্থে ধরে নিলাম কালোটা প্রকাশ পাবে। তো যেটা প্রকাশ পাবে সেটাকে বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে এটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাকের বড় হাতের অক্ষর কি? বি, বড় হাতের বি। এখন দেখো যেটা প্রকাশ পাবে না, কোনটা প্রকাশ পাচ্ছে না? সাদাটা। এই সাদাটা প্রকাশ পাচ্ছে না, আমি বলছি এটা প্রকাশ পাবে, তাই এটা বড় হাতের অক্ষর দিবা, ব্ল্যাকের বি। আর যেহেতু সাদাটা প্রকাশ পাচ্ছে না, তাহলে এটাকে ছোট হাতের অক্ষর দিতে হবে। এখন অনেকে কি জানো, সাদা ইংরেজি কি? হোয়াইট না? সাদার ইংরেজি কি? হোয়াইট না? অনেকে কি করবে জানো, এখানে ছোট হাতের ডাব্লিউ দিবে। ভাই এটা ভুলেও করা যাবে না, কারণ দুইটা ডিফারেন্ট অক্ষর ইউজ করতে পারবে না। যেমন এটাকে যদি বড় হাতের বি দাও, তখন এখানে ইউজ করতে হবে ছোট হাতের বি। মানে তোমার ইচ্ছা হয়েছে হোয়াইটের তো বাই ডাব্লিউ, তাই আমি ছোট হাতের ডাব্লিউ দিব, এরকম করা যাবে না। তোমার যদি এখানে বড় হাতের বি দাও, ওইটারে প্রকাশ করতে হলে ছোট হাতের বি বানিয়ে দিবা জাস্ট। তার মানে বুঝাইতে চাচ্ছি আমি, এটা প্রকাশ পাইছে, এটা প্রকাশ পাচ্ছে না, এটা প্রকাশ পাইছে, এটা প্রকাশ পাচ্ছে না, এটাই বুঝাইতে চাইছি, এটাই বুঝাইতে তোমাদেরকে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি। এই জিনিসগুলোই তোমাদেরকে এতক্ষণ বোঝানোর চেষ্টা করছি। এইবার দেখো আমরা শিখব অ্যালিল বা অ্যালিলোমর্ফ কি। অ্যালিল বা অ্যালিলোমর্ফ কি? অ্যালিল বা অ্যালিমর্ফ বুঝতে হলে তোমাকে এটা বুঝতে হবে যে দেখো এটা যে লোকাস, এটা সেই লোকাস, এটা যেই লোকাস, এটাও সেম লোকাস। তো নির্দিষ্ট লোকাসে অবস্থিত জিন জোড়াকে একে অপরের অ্যালিল বলে। নির্দিষ্ট লোকাসে, নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী জিন জোড়া
জোড়া। কয় জোড়া? এক জোড়া। একটা দুইটা, একটা দুইটা, একটা দুইটা। জিন জোড়া কে একে অপরের অ্যালিল বলে। তাহলে হোয়াট ইজ অ্যালিল? সেটা হচ্ছে নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী জিন জোড়া, এক জোড়া না, একে অপরের অ্যালিল বলে। মানে এ এর অ্যালিল, এ এর অ্যালিল। ঠিক সেমভাবে এখানে আসো, এখানে আসো। নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী জিন জোড়াকে, জিন জোড়াকে, দোনোটা জোড়া, একে অপরের অ্যালিল বলে। তার মানে এ এর অ্যালিল, এ এর অ্যালিল। তার মানে অ্যালিল হইতে হইলে নির্দিষ্ট লোকাসে অবস্থান করতে হবে। এইবার তোমাদের কাছে আমার প্রশ্ন, এই অ্যালিল এটা আর এটা অ্যালিল কিনা? আমি তোমাদেরকে দেখাচ্ছি, মানে এটা আর কি, এইটা আর এইটা অ্যালিল কিনা। তোমাদের কাছে আমার প্রশ্ন, আমি অ্যালিল বলছি এইভাবে হবে, পাশাপাশি এইভাবে অ্যালিল হবে, কিন্তু আমি যদি এভাবে লম্বা লম্বি হিসাব করি, মানে এটার সাথে যদি এটা কম্পেয়ার করি, অথবা এটার সাথে যদি এটা কম্পেয়ার করি, অথবা এটার সাথে এটা যদি কম্পেয়ার করি, তখন তুমি এটাকে অ্যালিল বলবো না, তখন এটাকে বলবা নন অ্যালিল। তাহলে আমি তোমাদেরকে কি অ্যালিল শব্দটা বুঝাইতে পারছি? আমি তোমাদেরকে কি নন অ্যালিল শব্দটা বুঝাইতে পারছি? অ্যালিল তখনই হবে যখন এরকম পাশাপাশি হবে, যেমন এটা এটার অ্যালিল, এটা এটার অ্যালিল, তখনই অ্যালিল হবে। কিন্তু এটার সাথে যদি তুমি এটা কম্পেয়ার করো, এভাবে অ্যালিল হবে না। এটার সাথে যদি এটা কম্পেয়ার করো, এভাবে অ্যালিল হবে না ভাইয়া, এভাবে অ্যালিল হবে না, এটা তো নন অ্যালিল। তাহলে তোমাদেরকে আমি অ্যালিলও বুঝে দিলাম, মানে অ্যালিলোমর্ফও বুঝে দিলাম। এখন তুমি যদি ভাইয়া অ্যালিল বুঝো না, তোমার কিন্তু হোমোজাইগাস হেটারোজাইগাস কোনো ব্যাপার না। তোমার কিন্তু হোমোজাইগাস হেটারোজাইগাস কোনো ব্যাপার না। আমি তোমাদেরকে এখানে একটু বুঝাবো, হোমোজাইগাস হেটারোজাইগাস কোনো বোঝার ব্যাপার না। দেখো আমি তোমাদেরকে বোঝাচ্ছি। প্রথমে দেখো হোমোজাইগাস, দেখো হোমোজাইগাসের আরেক নাম হচ্ছে বিশুদ্ধ। হোমোজাইগাসের আরেক নাম কি? বিশুদ্ধ, বিশুদ্ধ বা খাঁটি যাই বলো। তার মানে হোমোজাইগাস বা বিশুদ্ধ জীব বলতে কি বোঝায়, এটা মনোযোগ দাও। হোমোজাইগাস বা বিশুদ্ধ জীব বলতে বোঝাচ্ছে যদি অ্যালিল দুটি সেম প্রকৃতির হয়। অ্যালিল দুটি কি সেম প্রকৃতির হয়, আমি মানে বুঝাচ্ছি। এখানে অ্যালিল কয়টা? দুইটা না? এখানে অ্যালিল কয়টা? দুইটা না? তাহলে এই অ্যালিল দুইটা যদি সেম প্রকৃতির হয়, হোমো মানে সমান, হোমো মানে কি? সমান। তাহলে অ্যালিল দুইটা যদি সেম হয় মানে সমান হয়, তাহলেই হোমোজাইগাস। একটু দেখি, এই যে দুইটা অ্যালিল, আমি বলি পাশাপাশি সবসময় অ্যালিল হয়। বড় হাতের টি, বড় হাতের টি, দেখো এটা বড় হাতের টি, এটাও বড় হাতের টি, সেম কিনা? তো যখন সেম হবে তখনই তুমি হোমোজাইগাস বলতে পারবা। অথবা বড় হাতের টি বা বড় হাতের টি না হয়ে এরকমও তো হতে পারে, ছোট হাতের টি, ছোট হাতের টি হতে পারে না? কারণ সেম কিনা, আমি বলছি সেম হইতে হবে। তো অ্যালিল দুইটা যদি সেম প্রকৃতির হয়, মানে হয় বড় হাতের অথবা ছোট হাতের হয়, তখনই এদেরকে বলা হয় হোমোজাইগাস বা বিশুদ্ধ জীব। তার মানে কখনো যদি এরকম সেম দেখো না, অ্যালিলগুলা সেম যদি দেখো, তাহলে তুমি সাথে সাথে বলবো ভাইয়া এটা হচ্ছে বিশুদ্ধ জীব, মানে হোমোজাইগাস জীব। ওকে, ক্লিয়ার? এখন ভাইয়া তাহলে হেটারোজাইগাস কখন বলবো? হেটারোজাইগাস কখন বলবো? তার আমি হেটারো লিখি। হ্যাঁ, হেটারো মানে বোঝা যাচ্ছে, হেটারো শব্দটার অর্থ কি জানো? ভিন্ন, মানে এরকম সেম হইতে পারবে না। যেমন আমি এটাই দেখাই তোমাদেরকে, আমাদের এখানে জিরাস দেখো, তুমি দেখো একটু মনোযোগ দাও, এইটা দেখো বড় হাতের বি আর এটা দেখো ছোট হাতের বি, সেম। তাহলে এখানে যদি আমি দেখাই একটা অ্যালিল, এই অ্যালিলটা হচ্ছে বড় হাতের আর এই অ্যালিলটা হচ্ছে ছোট হাতের, সেম সেম। হেটারোজাইগাস সেম সেম না। আচ্ছা, হেটারোজাইগাস আরেক নাম কি জানো? হেটারোজাইগাস আরেক নাম হচ্ছে অবিশুদ্ধ, বা এটা আরেকটা নাম জানা জরুরি, বা সংকর, বা সংকর জীব। সংকর মানে কি? দুইটা ভিন্ন জিনিসের সাথে, দেখো দুইটা ভিন্ন জিনিস, তাই সংকর। তাহলে তখনই তুমি বলবা এটাকে হেটারোজাইগাস জীব। তাহলে তোমাদেরকে আমি হোমোজাইগাসও চিনতে পারছি, হেটারোজাইগাস চিনতে পারছি। তুমি কখন হেটারোজাইগাস বলবা? যখন অ্যালিল দুইটা ভিন্ন টাইপসের হবে, দেখো একটা বড় হাতের একটা ছোট হাতের। আর যখন অ্যালিল দুইটা সেম হবে, হয় বড় বড় না হয় ছোট ছোট, সেম না, তখন হবে হোমো।
আর হ্যাটারো হবে ভিন্ন হইলে। আশা করি তোমাদেরকে হোমোজাইগাস হেটারোজাইগাস জীবও বুঝাইতে পারছি। এইবার আসো প্রকট বৈশিষ্ট্য কি, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি, এইটা বোঝার চেষ্টা করো। এটার বুঝতে হইলে তোমার এই হেটারোজাইগাসটা একটু লাগবে, এটা বুঝতে হইলে এই হেটারোজাইগাসটা একটু লাগবে, তাই আমি বুঝতেছি না। এই দেখো একটা জীব নিলা, যে জীবটা হচ্ছে হেটারোজাইগাস বা অবিচ্ছেদ্য বা সংকর জীব, মানে এক অ্যালিল দুইটা সেম না। এই দেখো এই ছোট হাতের বিটা কিসের জন্য দায়ী, সাদা কালারের জন্য দায়ী। এই বড় হাতেরটা বিটা কিসের জন্য দায়ী, কালা কালারের জন্য দায়ী। এখন এই কালা আর সাদার মধ্যে, এই কালো আর সাদার মধ্যে যেটা যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেই বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট, যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না সেই বৈশিষ্ট্যটা হচ্ছে প্রচ্ছন্ন। তাহলে একটু দেখো এই সাদার কালা, এই বড় হাতের বি আর ছোট হাতের বি, এই বড় হাতের বি যেটা এটা প্রকাশ পায়, আর ছোট হাতের এই বি যেটা এটা প্রকাশ পায় না। মানে এই সাদা কালারটা প্রকাশ পায় না, এই কালো কালারটা প্রকাশ পায়। তাহলে যেই কালারের জিনটা প্রকাশ পায় সেই বৈশিষ্ট্যটাকে বলা হবে প্রকট বৈশিষ্ট্য, মানে এইটা। আর যে কালারের বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না সেটাকে বলবো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তুমি দেখো কালো আর সাদার মধ্যে আমি কোনটাকে ধরে নিছি প্রকাশ পাবে, কালোটাকে, তাই বড় হাতের বি দিছি, নইলে তো ছোট হাতের দিতাম। তো যেটা প্রকাশ পাচ্ছে হেটারোজাইগাস জীবে, কোন জীবে, নট এখানে এটা অ্যাপ্লাই করার দরকার আছে, কারণ এখানে তো ধরোটাই ভাই লম্বা, ওটা তো লম্বাই হবে, এখানে কোনো বেজাল নাই। এই জায়গায় বেজাল আছে বলো তো, লম্বা 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 লম্বা, বেজাল কি রে ভাই, লম্বাই তো হবে। এখানে এখানে প্রকট প্রচ্ছন্ন বলার দরকার আছে, এই জায়গায় প্রকট প্রচ্ছন্ন বলার দরকার আছে, নাই তো, দোনোটাই লম্বা। কিন্তু এই জায়গায় বলার দরকার আছে কারণ এখানে একটা কালো একটা সাদা। তাই হেটারোজাইগাস জীব মানে অবিশুদ্ধ জীব বা সংকর জীবে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, যেমন কালোটা প্রকাশ পাইছে ওটাকে বলবো প্রকট, যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না মানে সাদাটা প্রকাশ পাবে না সেটাকে বলবো প্রচ্ছন্ন। বুঝতে পারছো প্রকট প্রচ্ছন্ন? ওকে, এইবার আছে ফিনোটাইপ কি জিনোটাইপ কি। আমি একটু সময় দেখে আসি, কয়টা বাজে? কয়টা বাজে দেখো তো। আচ্ছা তোমাদের ম্যাথ ক্লাস কি শুরু হয়েছে? তোমরা আমাকে একটু কমেন্টে জানাও। তোমাদের অভিদাদার কি তোমাদের ম্যাথ ক্লাস শুরু হয়েছে নাকি দেখো তো একটু। অভিদাদার ম্যাথ ক্লাস শুরু হয়েছে নাকি একটু দেখো তো। অভিদাদা ম্যাথ ক্লাস শুরু আমি এতটুকুই রাখবো আজকে। মানে আজকে আমরা প্রকট প্রচ্ছন্ন পর্যন্ত, নেক্সট ক্লাস আমরা ফিনোটাইপ জিনোটাইপ, তারপর আরও কয়েকটা জিনিস আছে এগুলো পড়বো আর কি। দেখো তো, নাহলে আমি শেষ করে দিই। আচ্ছা শেষ হয়েছে, সরি। তাহলে আমার ক্লাসটা কন্টিনিউ করা ঠিক হবে না। তাহলে ভাইয়া কতটুকু পর্যন্ত পড়াইছি এটাই জাস্ট মাথায় রাখবা। ভাইয়া এই প্রকট প্রচ্ছন্ন পর্যন্ত পড়াইছি, নেক্সট ক্লাস এখান থেকেই শুরু হবে, মানে ফিনোটাইপ জিনোটাইপ দিয়ে শুরু হবে। তাই তোমরা এতটুকু ক্লিয়ার রাখবা। আর আজকে আমরা একটা ফিডব্যাক পোস্ট নিব, দেখবো তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা। বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো তোমরা সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো এবং কেমন এনজয় করছো ওই পোস্টটা তোমরা সবাই বলিও। সব জিনিস বুঝতে পারছো না, এগুলো বুঝলে তোমার জেনেটিক্স ক্লিয়ার, একদম ক্লিয়ার, পানিও আর জেনেটিক্স, তাই এগুলো ক্লিয়ার রাখতে হবে। তোমরা ভালোভাবে ক্লিয়ার হয়েছে কিনা এটা মাথায় রাখবা। নেক্সট ক্লাসে আমরা ফিনোটাইপ জিনোটাইপ, তারপর আরও কিছু আছে, টেস্ট ক্রস ব্যাক ক্রস। ভাই টেস্ট ক্রস ব্যাক ক্রস বই বললে কিচ্ছু বুঝবে না, আমি 100% ড্যাম শিওর। তুমি টেস্ট ক্রস ব্যাক ক্রস বই পড়লে কিচ্ছু বুঝবে না, আমি বুঝিয়ে দিব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।